আমরা শুরু করি। গত ক্লাসে দেখো ম্যাথ করাচ্ছিলাম টাইপ 2 এর ম্যাথ করাচ্ছিলাম না? আজকে আর একটা করাবো, সাম্যাবস্থায় পরিমাণ দেয়া। এই টাইপের ম্যাথ আমরা করতেছিলাম। কোন একটা বোর্ডে দিতে পারে বলুন, সাম্যাবস্থায় পরিমাণ দেওয়ার ম্যাথ। যেমন সত্যমতে দিয়ে কি করতে হয়, এখানে পরিমাণ দেয়া, সত্যমতে দিয়ে আলফা বের করে নিতে হয়। এটা ম্যাথ দেখো, 25°C তাপমাত্রায় 4.25 মোল H2O, 4.75 মোল I2, I2 কে 1 লিটার ফ্লাক্সে 1 লিটার ফ্লাক্সে উত্তপ্ত করায় 6.70 মোল HI উৎপন্ন হয়। সাম্য ধ্রুবক বের করো। খেয়াল করো, এখানে 25°C তাপমাত্রায় হাইড্রোজেন আর আয়োডিন দেওয়া আছে। আচ্ছা, এটা উদ্দীপকটা কিভাবে থাকবে? যদি উদ্দীপক আকারে আসে এভাবে লেখা থাকবে না। দেখো, উদ্দীপক আকারে যদি থাকে তা ঠিক এরকম আঁকা থাকতে পারে, বা এরকম বিক্রিয়াটা লেখা থাকবে H2 + I2। এটা হলো 25°C তাপমাত্রায় এটা 2HI। কে বলবে গ দাগে 25°C তাপমাত্রায় ঘ দাগে দিতে পারে, গ দাগের থেকে 25°C তাপমাত্রায় যা লেখা আছে তাই। এটা যদি উদ্দীপক আকারে থাকে তাহলে এভাবে লেখা থাকবে, কারণ এটা শর্টকাট হবে না। 25°C তাপমাত্রায় 4.25 মোল হাইড্রোজেন এবং আয়োডাইডকে ফ্লাক্সে উত্তপ্ত করায় এত মোল HI উৎপন্ন হয়, সাম্য ধ্রুবক বের করো। যদি উদ্দীপক আকারে থাকে, হ্যাঁ করছিলাম, কিন্তু এই ম্যাথ আর একটা করে দিচ্ছি, কারণ HI দিয়ে একটাও করানো হয় না। দ্রুত উঠাই নাও, তাহলে এটা জাস্ট যদি উদ্দীপক আকারে থাকে তা তোমার এই যে বিক্রিয়াটা এইভাবে লিখে দিবে, আর যদি উদ্দীপক আকারে না থাকে আগে যেটা ছিল এরকম। উদ্দীপক আকারেই অবশ্যই থাকবে, কারণ তোমাদের তো উদ্দীপক ছাড়া হবে না, আর এই ম্যাথ হলো তোমাদের ইসে দিবে না, MCকিউ দিবে না। তো এটাকে লিখে ফেলো। লেখা শেষ হয়েছে, তাহলে আমি মুছে দিই অক্ষরটা, ঠিক আছে? তাহলে প্রথমে এখানে কি লিখবো আমরা? H2 প্লাস হলো I2 উৎপন্ন করে হলো 2HI। এখানে প্রারম্ভিক মোল সংখ্যা দেয়া আছে, তাহলে এখানে লেখো প্রারম্ভিক অবস্থায় মোল। প্রারম্ভিক অবস্থায় মোল। হাইড্রোজেন কত মোল নিয়ে কাজ শুরু করছে? 4.25 মোল। এটা কত নিয়ে শুরু করছে? 4.75 নিয়ে। শুরুতে এটা 0, তাহলে সাম্যাবস্থায় মোল কত হবে? সাম্যাবস্থায় মোল তাহলে 4.25 মাইনাস আলফা হবে। এখান থেকে কতটুকু বাদ যাচ্ছে? 1 সহগ আছে, তাহলে বাদ যাবে
শুধু আলফা, আর এখানে 4.75 মাইনাস আলফা, এখানে উৎপন্ন হবে 2 আলফা। দেখো এবার পরে যে সাম্যাবস্থায় কি বলছে, 6.70 মোল কি উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে। 6.70 মোল হাইড্রোজেন আয়োডাইড এখানে উৎপন্ন হচ্ছে। এইটা হলো আমাদের সত্যমতে, এই যে এটা। তাহলে সত্যমতে এখন আমরা কি লিখতে পারি, এটা মুছে দিলাম। 1 লিটারের ফ্লাক্সে কিন্তু ডাটা কিন্তু লিখে রাখে 1 লিটার, এটা 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন আমরা লিখতে পারি যে সত্যমতে 2 আলফা সমান 6.70। আলফা সমান কত আসে তাহলে, 3.35। 6.70 ভাগ 2 সমান 3.35। ঠিক আছে, তাহলে আলফার ভ্যালু আসছে, এবার আলফার ভ্যালু গুলো এখানে বসাও। 4.25 মাইনাস 3.35। আচ্ছা এটা বসাও, 4.75 মাইনাস 3.35, আর এই জায়গাটায় 2 ইন্টু 3.35, 3.35। নিচের লাইনে সমান দিয়ে দিয়ে লিখে ফেলো যে কত কত আছে। এটা আসে কত, এটা মাইনাস করলে কত আসে, এটা মাইনাস করলে কত আসে লেখো নিচে। আর এটা তো আসে 6.70, এগুলো লিখে দাও নিচে। 0.9, এটা আসে হলো 1.4, 1.4, আর এটা 6.70। তাহলে এখন দেখো এটা থেকে কেপি বের করা যাবে নাকি কেসি বের করা যাবে। আগেই বলছিলাম যদি আয়তন দেওয়া থাকে তাহলে কেসি বের করা যায়। তাহলে যেহেতু এখানে আয়তন দেওয়া ছিল, তাহলে এখন আমরা বের করব কি কেসি। এটা একটু মুছে দিলাম, এখন আমি এখানে লিখবো। তাহলে কেসি সাম্যাবস্থায় প্রত্যেকটার ঘনমাত্রা লাগবে, H2 এর ঘনমাত্রা। তাহলে H2 দিয়ে থার্ড ব্র্যাকেট, এর নিজস্ব মোল আছে দেখো এই যে 0.9, আর আয়তন কত দেয়া ছিল 1, তাহলে আসে কত 0.9 মোল পার লিটার। আচ্ছা এরপরে I2 এর ঘনমাত্রা, এর নিজস্ব মোল দেখো কত দেয়া আছে 1.4, আয়তন হলো 1, তাহলে 1.4 মোল পার লিটার। মোল ভাগ আয়তন করা হচ্ছে। আর H এর ঘনমাত্রা, নিজস্ব মোল কত আছে HI 6.70 ভাগ 1, তাহলে 6.70 মোল পার লিটার। কোশ্চেনে কিন্তু আয়তন দেয়া ছিল, ভি সমান 1 লিটার দেয়া ছিল, দেখো কোশ্চেনে ওটাই বসানো হচ্ছে, মোল ভাগ আয়তন। আচ্ছা তাহলে এখন আমরা কেসি লিখবো। এই বিক্রিয়ার কেসি সমান কি হবে, HI স্কয়ার H2 I2, উৎপাদের ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এখানে HI এর মানটা কত 6.70 এর স্কয়ার, আর ওটা হলো 0.9 ইন্টু 1.4, কত আসে আনসার 35.625। আচ্ছা 35.625, ঠিক আছে 35.62 মোল পার লিটার। এখন এটার একক কি হবে, ওই যে অনেকে একক লিখে দিচ্ছে, দেখো এটার একক হবে কিনা। আমরা জানি কেপি সমান, একক বের করার জন্য আমরা কি বলি, কেপি সমান হলো ATM টু দি পাওয়ার ডেল এন, আর কেসি সমান হলো মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। তাহলে এই জায়গাটায় ডেল এন এর ভ্যালুটা আগে দেখে নিই যে ডেল এন কত আসে। ডেল এন দেখো এখানে উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 1 প্লাস 1 2 সমান এটা 0। তাহলে এই জায়গাটায় যদি আমরা 0 বসাই দিই, মোল পার লিটার টু দি পাওয়ার 0, তাহলে কি আসে 1 আসে। তা এই বিক্রিয়ার দেখো কেসি এর কোনো একক নাই, এই বিক্রিয়ার কেসি কোনো একক নাই, অর্থাৎ এইটাই হলো আমাদের অ্যান্সার, এখানে কোনো একক লেখা যাবে না। আর এই বিক্রিয়ার কেপি যদি বের করতে বলে, কেসি তো বের হয়ে গেছে, তাহলে কেপি যদি বের করি এখানে, তাহলে এই বিক্রিয়ার কেপি সমান আমরা কি জানি
কেপি সমান হলো কেসি RT টু দি পাওয়ার ডেল এন। তাহলে এই বিক্রিয়ার কেপি সমান হলো কেসি হবে। RT এর ভ্যালু কত লাগবে না, কারণ ডেল এন এর মান যেহেতু 0, অতএব আমরা লিখতে পারি কেপি সমান কেসি। তাহলে এই বিক্রিয়ার কেপি যেটা সেটাই কেসি। এই বিক্রিয়ার কেপি কেসির কোনো একক নাই, এটা হবে অ্যান্সার। এখানে কোনো একক লেখা যাবে না। হ্যাঁ, একক এভাবে বের করে নিয়ে বসাই দিবা, একক এভাবে বের করে নিয়ে বসাই দিবা। তাহলে এই ম্যাথ শেষ। আমরা একটা স্পেশাল টাইপের ম্যাথ করব। আচ্ছা, এই সেম ম্যাথটা দেখো যদি গ্রামে দেয়া থাকতো, সেম ম্যাথটাই যদি গ্রামে দেয়া থাকতো তাহলে কি করতাম? এই সেম জিনিসটাই যদি গ্রামে দেয়া থাকে, অনেক সময় গ্রামে আজ পর্যন্ত তোমাদের দেবে না, কারণ এত বড় ম্যাথ তোমাদের দেওয়ার কথা না। আমরা একটা গ্রামের ম্যাথ দেখাই দিই। না, এককের ওইভাবে দেখানোর দরকার নাই, ওইভাবে একক দেখানোর দরকার নাই। দেখো এরকম লেখা আছে যে 445°C তাপমাত্রায় 41.14 গ্রাম হাইড্রোজেন ও 1325, এই ডাটা চেঞ্জ করে না, কারণ ম্যাথ দিলে এখন হুবহু বইয়ের থেকে উঠে যায়। 1325.88 গ্রাম I2 বাষ্পের মিশ্রণকে 1 লিটার পাত্রে উত্তপ্ত করা হলো, করার ফলে 1308.16 গ্রাম HI উৎপন্ন হলে বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কত? বিক্রিয়াটির সাম্য ধ্রুবক কত? এই জায়গাটা খেয়াল করো, আগের ম্যাথের সাথে এই ম্যাথের ডিফারেন্সটা হয়ে গেছে কোথায়? এই ম্যাথের ডিফারেন্সটা হয়ে গেছে এইখানে, যে আগেরটা সরাসরি মোল দেওয়া ছিল, আর এই জায়গাটাতে এখন মোল দেওয়া নাই। এগুলো এখন সব কিসে দেওয়া আছে? গ্রামে দেওয়া আছে। তাহলে আমার প্রথম কাজ হবে এই গ্রামগুলোকে মোলে নিয়ে যাওয়া, কারণ আমরা যে বিক্রিয়াটা লিখি এইভাবে যে H2 প্লাস I2 সমান 2HI, এই জায়গাটায় আমরা যে মানগুলো বসাই সেই মানগুলো সবগুলো কিসে দেয়া থাকে? মোলে দেয়া থাকে, না মোল পার লিটারে, না চাপে বসাতে হয়। তোমাদের শুধু মোল পার লিটারে নেওয়া আছে, চাপে নেওয়া নাই, বা তোমাদের এগুলো এখন লাগবে না। যেহেতু লিটার দেওয়া আছে, তুমি আগে অবশ্যই কেসি বের করতে হবে, অন্য কিছু বের করতেই পারবে না, কারণ কেপি বের করতে গেলে চাপ লাগে, এখানে চাপই দেওয়া নেই, এই জন্য আগে কেসি বের করতে হবে। এখন দেখি এটা গ্রাম দেওয়া আছে, তোমার কাজ হবে প্রথমে যে ওই গ্রামটাকে মোলে নিয়ে যাওয়া। গ্রামটাকে মোলে নিয়ে যাওয়া প্রথমে, এখানে মোলে নিয়ে যায় আমরা দেখি। তাহলে হাইড্রোজেনের মোল সংখ্যা, হাইড্রোজেনের মোল, তাহলে এর মোল সমান কত হবে? মোল সমান আমরা জানি W/M। এখানে W দেখো দেয়া আছে 41.14, এটাকে 2 দিয়ে ভাগ দিব, তাহলে কত আসে এটা দেখো, সেটা এখানে বসবো। তাহলে প্রারম্ভিক অবস্থার মোল, প্রারম্ভিক অবস্থায় মোল, এটা কত আসে? 20.07, তাহলে এই জায়গাটায় বসবে 20.57। এবার আয়োডিনের মোল সংখ্যা একইভাবে বসাও, এখানে যেটা আসছে সেটা এই 20.57, এগুলো কিন্তু দেখাই দিবে এখানে দাগ দিয়ে। একইভাবে এখানে আয়োডিনের মোল কত আসে? আয়োডিনেরটাও কি হবে? W/M হবে। তাহলে আয়োডিনের মোল সমান W/M।
তাহলে এর ডব্লিউ কত দেওয়া আছে আয়োডিন 1325.88। আয়োডিনের পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর হলো তোমার 127। আয়োডিনের পারমাণবিক ভর হলো 127। তাহলে এর আণবিক ভর যদি I2 করে দিই তাহলে 127 ইন্টু 2 হবে। তাহলে 127 ইন্টু 2 অর্থাৎ I2 যেহেতু আছে এটা 127 ইন্টু 2 তাহলে হবে 254। তাহলে 127 ইন্টু 2 আর এটা হাইড্রোজেন 1 ইন্টু 2 করছি। তাহলে এটা কত আসে সেটা এখানে বসো 5.22। তাহলে এই জায়গাটায় বসায় দাও 5.22 তো এখানে আসে হলো 5.22 আর শুরুতে এটা 0। সাম্যাবস্থায় লেখে ওখানে সাম্যাবস্থায় মোল তাহলে 20.57 মাইনাস আলফা আর 5.22 মাইনাস আলফা আর এটা হলো 2 আলফা। এখন দেখো 2 আলফার ভ্যালুটা এখানে দেয়া আছে এই যে এত গ্রাম। তা যেহেতু এটা মোল আছে তাহলে এই গ্রামটাকেও আমাদের মোলে কনভার্ট করতে হবে। তাহলে এবার লেখো এই যে এইচ আই এর মোল, তাহলে এর মোল সমান এটাও কি হবে ডব্লিউ বাই এম। এর ডব্লিউ দেয়া আছে হলো 1308.16 ভাগ হাইড্রোজেন আয়োডাইড। তাহলে হাইড্রোজেনের এই ভর হলো 1 আর আয়োডিনের ভর হলো 127 এটা দিয়ে ভাগ হবে। তাহলে কত আসে দেখো সেটা হবে আমাদের সত্য মতে। তাহলে সত্য মতে 2 আলফা সমান এই যেটা 10.22। এটা যেহেতু 10.22 এটা হবে 10.22। তাহলে আলফার ভ্যালু কত আসে বসো এবার 5.1 না 5.109 109। তাহলে এই জায়গাটাই 5.109 দিয়ে বাদ দাও মাইনাস 5.109 5.11 বসালেই হয় 5.11 আর এটা হলো বাদ দাও এটা 5.11 দিতে পারো 5.22 মাইনাস 5.11 আর 2 ইন্টু এটা মানে 10.22 2 ইন্টু 5.11 সমান 10.22। এবার আগের মতো করে দিলেই হবে। আগে যা করছো ঠিক সেম উপায়ে এখন যেটা আছে সেটা করে ফেলো। আগের ম্যাথের সাথে এই ম্যাথের এখন শুধু চেঞ্জ নাই, এখন যা আছে তাই হবে। শুধু যদি গ্রামে থাকে তাহলে জিনিসটাকে কি করতে হবে তোমাকে মোলে নিয়ে যাই করতে হবে। এটা হলো ডিফারেন্স। তার মানে টাইপ 2 শেষ। এই ম্যাথের অ্যান্সার আমি লিখে দিচ্ছি তোমরা বাসায় করে নিবা। এর অ্যান্সার আসবে কেপি সমান কেসি 65.207। এটার কেপি যে কথা কেসিও সেই কথা আসবে হলো 65.207 অ্যান্সার। এটা যদি তোমার অ্যান্সার আসে তাহলে তোমার বুঝবা ম্যাথ হয়েছে 65.207। 61.69 আসছে, ভালো করে হিসাব করে দেখেন। ওকে টাইপ 2 শেষ। এবার স্পেশাল টাইপের একটা ম্যাথ এটাও দেয় পরীক্ষাতে কোন একটা কঠিন বোর্ডে বা যে বোর্ডের কোশ্চেন একটু হার্ড হয়ে যাবে সেই বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। সব বোর্ডের জন্য এই ম্যাথ ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে যে ধরে রাখতে হবে যে আমার বোর্ডের কোশ্চেন কঠিন হতেই পারে। তা যদি আমার বোর্ডের কোশ্চেনটা কঠিন হয় তাহলে ধরে রাখবা এই ধরনের একটা ম্যাথই আছে বইয়ে, ওই একটা ম্যাথই তোমাদের দিতে পারে স্পেশাল ম্যাথ। ঠিক আছে ফর হার্ড কোশ্চেন। যদি হার্ড কোশ্চেন হয় এই টাইপ থেকে তাহলে তোমার এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তা না হলে এই কোশ্চেনটা তোমার লাগবে। খেয়াল করো উদ্দীপক আকারেই দিই আমি। এখানে তোমাকে ধরো বললো এইভাবে এই জিনিসটা বাদ দিয়ে দিচ্ছি। সিক্সটি পয়েন্ট সামথিং আসে। আচ্ছা যদি আসে তাহলে ওইটা অ্যান্সার, তোমাদের যদি ওইটা এসে থাকে তাহলে ওইটা অ্যান্সার হবে।
তাহলে খেয়াল করো N2 এই বিক্রিয়ার বলা আছে এখানে একটা টেম্পারেচার আমি দিয়ে দিই 20°C বা 200°C 200°C 1.5 atm চাপে লেখা আছে, বড় করে দিলেই ভালো হয়। 200°C 1.5 atm 2NH3। তাহলে এই বিক্রিয়ায় বলা আছে যে সাম্যাবস্থায় 22% NH3 থাকে। দেখো আগের সত্যমতে আর এই সত্যমতের একটু ডিফারেন্স হলো যে সাম্যাবস্থায় 22% NH3 থাকে। আগে আমরা সরাসরি বলে দিচ্ছিলাম এত উৎপন্ন হয়, এখানে কিন্তু ওই ধরনের উৎপন্ন কথা লেখা নেই। খেয়াল করে দেখো যেখানে থাকে এই অর্থটা কিন্তু বিশাল একটা জিনিস, যে আগে বলতো এত উৎপন্ন হয়, এটা কিন্তু সরাসরি উৎপন্ন হওয়ার কথা বলছে না, এখন বলছে যে মোট যত মোল ছিল সেই মোট মোল সংখ্যার 22% হলো NH3, বাকি ভাগটা অন্য জিনিস। অর্থাৎ এখানে তিনটা জিনিস আছে, একটা N2, একটা 3H2, একটা 2NH3। তা এই তিনটা জিনিসের মধ্যে শুধুমাত্র 22% NH3 থাকে, বাকিগুলো অন্য জিনিস। অর্থাৎ যদি এই বিক্রিয়াটা সাম্যাবস্থা করি তাহলে সাম্যাবস্থায় এইটা 22%, বাকিগুলো হলো 78%। এই বিক্রিয়া দিয়ে তোমাকে গদাগের কোশ্চেন বা ঘদাগে যে বলবে, ঘদাগের বলবে উদ্দীপকের বিক্রিয়াটির কেপি নির্ণয় করো, কেপি নির্ণয় করো। ঠিক আছে, আরে না এই মোল সংখ্যা দিয়ে তোমাকে নাম যদি হয়, তোমার নাম যদি হয় মারিয়াম, তোমাকে 2 মারিয়াম বলে ডাকবে না, বুঝতে পারছো? 3 মারিয়াম বলে কেউ ডাকবে না। তুমি ধরো তোমার ওয়েট দ্বিগুণ হয়ে গেছে, এখন তোমার ওয়েট আছে 50 কেজি, আর তোমার যদি 100 কেজি ওজন হয়ে যায় তোমাকে কেউ 2 মারিয়াম বলে ডাকবে না। তোমার যদি 150 কেজি ওজন হয়ে যায় তোমাকে কেউ 3 মারিয়াম বলে ডাকবে না। তোমাকে সবসময় আগে যে মারিয়াম বলে ডাকতো এখনো মারিয়াম বলেই ডাকবে, মোটা মারিয়াম বলবে না। ঠিক আছে, এটা যে NH3, একে 2NH3 বলে কেউ ডাকবে না। এই জিনিসটা ঠিক ওই রকমই, এটা বিক্রিয়ার মধ্যে অত তৈরি হয় ঠিকই, কিন্তু তাই বলে ওইটা ওইভাবে বলা হবে না। ওকে, তাহলে দেখো এই বিক্রিয়া আমরা শুরু করি এখান থেকে। প্রথম কাজ হলো কি বিক্রিয়াটা আমাদের লিখে ফেলা, N2 + 3H2 উৎপন্ন হচ্ছে 2NH3। এই বিক্রিয়ায় কোনো প্রারম্ভিক মোল নেই, প্রারম্ভিক মোল না থাকলে আমরা সহগগুলোকে মোল সংখ্যা হিসেবে নিতে পারি। প্রারম্ভিক অবস্থায় মোল এটা 1, এটা 3, কারণ কি এখানে এক্সট্রা কোনো মোল সংখ্যা দেয়া নাই, যদি মোল সংখ্যা না দেয়া থাকে সবগুলোই মোল সংখ্যা হয় 1, 3, আর এটা হলো কি 0। সাম্যাবস্থায় মোল কত? সাম্যাবস্থায় মোল তাহলে 1 - আলফা, 3 - 3 আলফা, আর এটা উৎপন্ন হচ্ছে হলো 2 আলফা। আর সাম্যাবস্থায় মোট মোল কত? 1 - আলফা প্লাস 3 - 3 আলফা প্লাস 2 আলফা, তাহলে হচ্ছে কত দেখো, 3 আর 1 4, 4 - 2 আলফা। এটা হলো সাম্যাবস্থায় মোট মোল সংখ্যাটা। আর সত্যমতেটা দেখো, এখান থেকে কিন্তু অ্যান্সার শুরু হয়েছিল। এখন আমি সত্যমতেটা লিখবো, এখান থেকে শুরু, অ্যান্সার শুরু, প্রথম বিক্রিয়া এইভাবে দিয়ে এই পর্যন্ত আসলাম। এবার আসি যে সাম্যাবস্থায় মোল সংখ্যাটা, এর সত্যমতেটা যেটা, এটা আবার মুছে দিলে আবার অনেকে বুঝতে পারবে না। সত্যমতেটা আমি এখানে করলাম, এটার পরে এখান থেকে পরে এখানে শুরু হচ্ছে, তাহলে এরপরে কাজ হলো আমাদের সত্যমতে, এর পরের কাজ হলো সত্যমতে, এর পরে থেকে। তাহলে সত্যমতে কি হবে, এখানে মোট মোল সংখ্যা হলো 4 - 2 আলফা, 4 - 2 আলফা এর, তাহলে এ বলতেছে যে মোট যেটা ছিল সাম্যাবস্থায় মোট যত ছিল তার 22%, তাহলে এই 4 - 2 এর 22% যেটা, এটা সমান হলো
এইটা সমান হলো NH3। দেখো মোট যে মোল সংখ্যা অর্থাৎ সাম্যাবস্থায় যতগুলো পরিমাণ ছিল তার সাম্যাবস্থায় মোট পরিমাণটা আমাদের এত, এই যত পরিমাণ ছিল তার 22%, তাহলে এর 22% তার সমান কত? এর 22% সমানটা হলো 2 আলফা। এখন দেখো বুঝতে পারছো কিনা সত্যটা, এই সত্যটা বোঝাটা হলো মেন, যে মোট যত মোল সংখ্যা ছিল তার 22%, তা মোট মোল সংখ্যাটা হলো এত, সেইটার 22%, তাই মোট মোল সংখ্যাটার আমরা 22% নিছি, সেই 22% সমানটা হলো NH3 এর সমান। বুঝতে পারছো? মোট যত মোল সংখ্যা ছিল তার 22% হলো তোমার NH3। তাহলে মোট মোল সংখ্যা এখান থেকে এবার আমরা আলফার ভ্যালু বের করে নিয়ে আসি। তাহলে 4 - 2 আলফা, এটা 22% মানে 100 দিয়ে ভাগ দাও, 0.22 সমান 2 আলফা। তাহলে এটার সাথে 2 গুণ দাও বা দিয়ে, 4 দিয়ে গুণ দিলে কত আসে? 4 × 22 88, তাহলে 0.88 মাইনাস হলো 0.44, 0.44 আলফা, আর এখানে হলো 2 আলফা। তাহলে দুটো একসাথে যোগ, ওইটা ওই পাশে গেলে যোগ হয়ে যায়, তাহলে 2 এর সাথে যদি এটা যোগ করো তাহলে 2.44 আলফা সমান 0.88। এখন আলফা দেখো তো কত আসছে? অনেক পেজ না, অনেক পেজ না, শুধু এই সত্য মাত্রাটা বুঝলে হবে। ওই সত্যটা হলো এখানে স্পেশাল, আর যদি ম্যাথ দেয় একদম হুবহু এইভাবে দিয়ে দিবে 0.361। তাহলে আলফার ভ্যালু আমরা নিয়ে আসছি 0.361। তো এবার এই মানগুলো এখানে বসো, যে 1 মাইনাস মোট মোল সংখ্যা তো মুছে দিই, নাহলে লিখতে কষ্ট হচ্ছে। তাহলে এখানে 1 মাইনাস 0.361 কত আসে নিচে বসাও, 3 মাইনাস 3 ইন্টু 0.361 কত আসে নিচে বসাও, আর 2 ইন্টু 0.361 নিচে বসাই দাও। তাহলে প্রথমটা আসছে 639, 0.639, এটা কত আসছে? 3 মাইনাস করলে, 3 মাইনাস 3 ইন্টু 0.361 ওটা কত আসে? 1.917। ওকে, 1.917। আর এটা কত আসে? হ্যাঁ, আলফা বেরোনোর পরে একদম সেম ম্যাথ আগেরটাই, আলফা বের হয়ে গেলে তোমার কোনো কষ্ট নাই, শুধু আলফা বের করা পর্যন্তই তোমার ঝামেলা। আগের মতো করে এবার তুমি এবার কেপি রাশিমালা যেভাবে করে ঠিক সেভাবেই কাজ করে যেতে হবে। 722। এবার আমরা পেয়ে গেছি সব আলফার ভ্যালু, এবার আমরা লিখবো আগের মতো করে যে সাম্যাবস্থায়। এখন দেখো এখানে কি দেয়া আছে, আমি আয়তন দিয়ে দিচ্ছি নাকি চাপ? যদি চাপ দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদের কেপি বের করতে হবে, আর যদি আয়তন দেওয়া থাকতো তাহলে কেসি বের করতাম। তো যেহেতু চাপ দেওয়া আছে তাহলে আয়তন বের, এই কেপি বের করি। তাহলে সাম্যাবস্থায় মোট মোলটা লাগবে, কিন্তু সাম্যাবস্থায় মোট মোলটা কত ছিল ওইটা লাগবে, কারণ কেপি বের করতে গেলে মোট মোল লাগে। তাহলে সাম্যাবস্থায় মোট মোল ছিল, দেখো মোট মোল এটাও লাগবে আমাদের। তাহলে 4 - 2 আলফা ছিল, তাই না? তাহলে আলফার মান বসাতে এখানে 4 - 2 এর জায়গায় 0.361, এটা কত আসে? মোট মোল সংখ্যাও আমাদের লাগবে, কারণ আমরা কেপি বের করব। 4 - 2 আলফা, 4 - 2 আলফা, তাহলে এটা কত আসে? তাহলে এখন সাম্যাবস্থায় প্রত্যেকটা ঘনমাত্রা দরকার হবে। সাম্যাবস্থায় 2.556। ওকে, তাহলে আসতে হলো 2.556, 2.556, ঠিক আছে? 2.556, 3.278, 3.278। ওকে, এবার দেখি। তাহলে সাম্যাবস্থায় নাইট্রোজেন, নাইট্রোজেন এর আংশিক চাপ, এই বিক্রিয়া তো আমাদের আর দরকার নাই, তো বিক্রিয়াটা আমরা মুছে দিই। সাম্যাবস্থায় N2 এর আংশিক চাপ, আংশিক চাপ সমান PN2 হবে। এর নিজস্ব মোল কত?
এর নিজস্ব মান হলো 0.639, 0. নিজস্ব মোল হলো 0.639 ভাগ মোট মোল 3.278 ইন্টু মোট চাপ। মোট চাপ কত দেওয়া ছিল দেখো 1.5 দেওয়া ছিল, এটা 1.5 দিয়ে কত আসে তত এটিএম লেখো। PN2 গেল। এবার H2 এই জায়গায় যেন 3 মারিয়াম লিখে না, এই জায়গায় যেন 3 মারিয়াম লিখে এখানে আমার জন্য এইভাবে এই কাজ করে দিয়ে না, 3 মারিয়াম বলে কিন্তু কেউ ডাকবে না। তাহলে PH2 এর আংশিক চাপ শুধু PH2 লিখতে হবে। নিজস্ব মোল হলো 1.917 ভাগ মোট মোল কত 3.278 ইন্টু মোট চাপ 1.5, যত আসে তত এটিএম লেখো। NH3 722 সবগুলো মান বসাও, কত কত আসছে। H2 হলো 877, 0.877 ATM। NH3 0.33, 0.33 ATM, এত ATM। আর N2 কত প্রথমটা 0.194, 0.194। এবার কাজ শেষ, এবার মান বসাই দাও। তাহলে এই বিক্রিয়ার কেপি যদি আমাকে বের করতে বলতো তাহলে PNH3 এটার স্কয়ার, PN2 PH2 এর কিউব। NH3 এর ভ্যালু কত 0.33, তাহলে 0.33 এর স্কয়ার। N2 এর ভ্যালু দেখো কত আছে 0.194, 0.194 আর এটা হলো 0.877, এটার আবার একটা কিউ আছে। কত আসে দেখো কেপি। N2 0.29, 0.292, 292। আচ্ছা তাহলে এখানে 0.292, 0.292, 0.5528। এখন আসি এককটা কি দিবা, এর একক যদি লিখতে চাও তা সেটা কি হবে। এই বিক্রিয়ার কেপির একক যদি আমরা দেখি, কেপি সমান হলো ATM টু দি পাওয়ার ডেল এন। তাহলে এর ডেল এনটা বের করে নাও এখানে। এর ডেল এনটা হবে উৎপাদের মোল সংখ্যা হলো 2, বিক্রিয়কের মোল সংখ্যা 1 + 3, 1 + 3, তাহলে -2। তাহলে এই জায়গায় এর কেপির একক হলো ATM ইনভার্স 2। তাহলে তুমি যদি এর একক লিখতে চাও তাহলে ATM ইনভার্স 2 লিখবা, না লিখতে কোনো সমস্যা নেই। এটা হলো আমাদের অ্যান্সার 0.552 ATM। আর যদি কেপি থেকে কেসিতে যাইতে চাও তো এখানে দেখো তাপমাত্রার মানটা দেয়া ছিল 200 ডিগ্রি সেলসিয়াস। যদি কেপি থেকে কেসিতে যাইতে চাই তাহলে আমাদের তাপমাত্রা হলেই হয়ে যায়। যদি আমরা এই বিক্রিয়ার কেসি বের করতে চাই তা কেসিও বের করতে পারি। তাহলে এই বিক্রিয়ার কেপি থেকে কেসিতে যাওয়ার রুল হলো কেপি সমান কেসি RT টু দি পাওয়ার ডেল এন। ডেল এন এর মান তো পেয়ে গেছি, আর আর এর ভ্যালু এই সকল ম্যাথের ক্ষেত্রে অর্থাৎ কেপি কেসির যাবতীয় ম্যাথ আর এর ভ্যালু এটা বসাইতে হয় 0.08 লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার মোল বসাতে হবে। আর টি এর ভ্যালু 200, তাহলে 200 ডিগ্রি সেলসিয়াসের সাথে কেলভিনে নিতে গেলে 473 কেলভিন তাপমাত্রা পেয়ে গেলাম। ডেল এন এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে কেপি থেকে কেসিতে যাইতে গেলে কেপি সমান, কেপির মান তো পাইছি 0.5528, আর কেসির মেনু এটা বের করতে চাচ্ছি। আর এর মান 0.0821, 0821, টি এর ভ্যালু 473 আর ডেল এন এর ভ্যালু -2। কেসি বের করে ফেলো। এটা ইনভার্স 2 আছে, নিচে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে।
আরে না, বের করে দেখাইতে হবে না, তোমার টিচার গাধা না যে গাধা টিচারকে দেখাইতে হয়। গাধা টিচারকে দেখানোর দরকার নাই। গাধা টিচারকে এই জিনিস দেখানোর দরকার নেই, দেখানোর দরকার নেই। ঠিক আছে, অর্থাৎ তোমার টিচার গাধা না, বুঝতে পারছো? গাধা টিচারকে এই জিনিস বের করে দেখানোর দরকার নেই। তুমি নিজে নিজে রাফে করবা, নিজে রাফে করে দেখবা যে এককটা কি হবে। তুমি নিজে রাফে করে দেখবে এককটা কি হবে, যদি একক দিতে চাও। আর একক যদি না দিতে চাও কোনো সমস্যা নেই। কেপি থেকে কেসিতে যাইতে চাইলে তাপমাত্রা হলে যথেষ্ট। কেপি আর কেসির মধ্যে চেঞ্জ হতে গেলে শুধুমাত্র দেখো কি দরকার হয়, কেপি আর কেসির মধ্যে চেঞ্জ হতে গেলে শুধুমাত্র তোমার প্রয়োজন পড়ে তাপমাত্রাটা, আর বাকি কিছু প্রয়োজন পড়ে না। এখানে কেসিটা কত আসছে? কেসিটা আসছে হলো তোমার 833.63। এটার আবার একক কি হবে দেখো, এটার একক বের করতে গেলে মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন, তাহলে এর কেসির এককটা এইভাবে বের করতে হবে। কেসি সমান হলো মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন। ডেলেন এর ভ্যালু তো আমরা জানি, এখানে ডেলেন এর ভ্যালু -2, তাহলে মোল পার লিটার, ভালো করে না লিখলে বুঝতে পারবো, মোল পার লিটার, এই জায়গাটায় -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এল স্কোয়ার মোল ইনভার্স 2, এটার একক হবে লিটার স্কোয়ার মোল ইনভার্স 2। ঠিক আছে, 833.63। ওকে, এবার দেখো এখানে একটা এমসিকিউ কথা বলে দিই, যে এই বিক্রিয়ার কেপির ভ্যালু কত আর কেসির ভ্যালু কত। খেয়াল করে দেখো, এই বিক্রিয়ার কেপির ভ্যালু আসছে আমাদের এটা, এই যে 0.5528। এখানে কেপি বড় নাকি কেসি বড় দেখো তো, এখানে কেপি বড় নাকি কেসি বড়, এই জায়গাটায় কেপি বড় নাকি কেসি বড়? অবশ্যই দেখো কেপি বড় হয়ে গেছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারি, যে বিক্রিয়ার, লেখো এমসিকিউ এর জন্য এটা, যে বিক্রিয়ার ডেলেন পজিটিভ হয়, যে বিক্রিয়ার ডেলেন পজিটিভ, সেই বিক্রিয়ার কেপি গ্রেটার দ্যান কেসি হয়। আর যে বিক্রিয়া, এক নাম্বার এটা, দুই নাম্বারে ডেলেন যদি নেগেটিভ হয়, এই বিক্রিয়ার ডেলেন দেখো নেগেটিভ ছিল, ডেলেন নেগেটিভ হলে কেপি থেকে কেসিটা বড় হয়। আর তিন নাম্বার হলো যদি ডেলেন 0 হয়, তাহলে সেই বিক্রিয়ার কেপি সমান কেসি হয়। তিনটা উদাহরণ আমরা লিখে রাখতে পারি, যেমন এখানে লেখা যেতে পারে কেপি বড় হবে কখন, যখন তোমার বড় হবে, ডেলেন পজিটিভ হবে। যেমন দেখো যে SO2 প্লাস O2 তৈরি হচ্ছে হলো 2SO3, না উল্টা করে হবে, সরি ওটা না, PCl5 ভেঙে যে PCl3 প্লাস Cl2, এই বিক্রিয়ার ডেলেন দেখো +1, তাহলে এই বিক্রিয়ার কেপি থেকে কেসি বড় হবে। আর যে বিক্রিয়ার ডেলেন নেগেটিভ ছিল, এই একটু আগে যে বিক্রিয়াটা আমরা করলাম N2 + 3H2 2NH3, এই বিক্রিয়ার কেপি থেকে কি বড়, কেসি বড় হয়। আর যে বিক্রিয়ার ডেলেন 0 ছিল, একটু আগে আমরা লিখছিলাম H2 + I2 2HI, সেটা হলো তোমার এটা। এই তিনটা জিনিস এমসিকিউ তে আসে, দেখে লিখে রেখে দাও। এবছর মেডিকেলের কোশ্চেন দেখছো তো, মেডিকেলে কিন্তু বই মুখস্থ করার দিন শেষ, অর্থাৎ কেমিস্ট্রিতে মেডিকেল পরীক্ষা দেওয়ার যদি ইচ্ছা থাকে, তাহলে কেমিস্ট্রি বই লাইন বাই লাইন যদি পড়ে যাও, তোমার কোনো লাভ হবে না। তুমি 2 থেকে 3টে এমসিকিউ পারতে পারো বই পড়ে, সবকিছু তোমার বুঝতে হবে, যদি না বোঝো তাহলে কিন্তু খুব ধরা। অর্গানিক থেকে যেগুলো দিছে সেগুলো খুব সিম্পল, আমার খাতার যে নোট করা ছিল ওই নোট খাতা থেকে দেখো, এগুলো সব খাতায় নোট করা ছিল, আমি তোমাদের ক্লাস নিচে তোমরাই দেখতে পাবা, তোমাদের খাতাও নোট করা আছে। এটা লেখা ছিল KOH অ্যাকুয়াস, যখন অ্যাকুয়াস দিছিলাম তখন তৈরি হয়েছিল ROH আর হলো KX। তোমাদের বলছিলাম যে এই বিক্রিয়া হলো এসএন বিক্রিয়া, তোমার খাতা খুলে দেখবা লেখা আছে। আবার যখন বলছিলাম এখানে RX থাকবে, তখন এখানে KOH যখন অ্যালকোহলীয় থাকবে
তখন এখানে অ্যালকিন তৈরি হয়। এই বিক্রিয়াকে কি বিক্রিয়া বলে? তোমার খাতা খুলে দেখবা, তোমার খাতায় সব লেখা আছে, H6 প্লাস হলো H2O। তাহলে এই বিক্রিয়াকে দেখো ই বিক্রিয়া বা ইলিমিনেশন বিক্রিয়া বলে। তোমার খাতায় দেখো খুলে লেখা আছে। তা আজকের পরীক্ষাতে এই যে ম্যাট, এটা আসছে ম্যাট 20, এটা 21 সালে। তারপর অর্গানিক কেমিস্ট্রি দ্বিতীয় কোশ্চেন কি ছিল? দ্বিতীয় কোশ্চেন ছিল যে কার্বিলামিন টেস্ট থেকে। তোমার কার্বিলামিন টেস্ট যখন আমি পড়াইছি, তোমার খাতা খুলে দেখবা পরিষ্কার লেখা আছে যে কার্বিলামিন টেস্ট শুধু অনলি ফর 1 ডিগ্রি অ্যামিন টেস্ট করা যায়। অনলি 1 ডিগ্রি অ্যামিন, অনলি 1 ডিগ্রি অ্যামিন। তোমার খাতায় দেখো নোট করা আছে, তোমার খাতাগুলো দেখো, অনলি 1 ডিগ্রি অ্যামিন পরীক্ষা বা শনাক্ত করা যায়। তোমার খাতায় দেখো একদম পরিষ্কার করে লেখা আছে শনাক্ত করা যায়। তারপরে এটা হলো মেডিকেলের 2 নাম্বার কোশ্চেন, এটা হলো মেডিকেলের কোশ্চেন ম্যাট 22। এইসব লাইন তুমি বইয়ে খুঁজে পাবা না, কিন্তু তোমার খাতা এই 21, এটা তোমার খাতায় দেখো আমি পরিষ্কার লিখে রাখছি। এরপরে তৃতীয় কোশ্চেন দেখো আসছে হলো বেনজিন থেকে। বেনজিন বলা হয় সক্রিয়কারী, বেনজিন বলা হয় সক্রিয়কারী, বেনজিন বলা হয় সক্রিয়কারী। তো বেনজিন বলা হয় সক্রিয়কারী কারা, সেটা তোমার খাতায় দেখো আমি লিস্ট আকারে লিখে রেখে দিছি। NH2OH, তারপরে হলো CH2CH3, এরপরে হলো হ্যালোজেন গুলা ক্লোরিন, আর হ্যালোজেন বলতে সেটা ব্রোমিন হবে। এগুলা এই একটা হলো কোশ্চেন, এটা হলো তোমার মেডিকেলের 21-এর কোশ্চেন। তো এই জিনিসটি তোমার ওই বই পড়ার দরকার আছে? এগুলো তো তোমার খাতায় পরিষ্কার লেখা আছে। তোমার খাতাটা খুলে দেখো পরিষ্কার করে এইগুলো ওই টপিকের মধ্যে লেখা আছে। বুঝতে পারছো? এগুলো তোমার খাতার মধ্যেই লেখা আছে। খুদাই লাইন বাই লাইন পড়তে হয় এমন না যে পড়তে হয় না, কিন্তু যদি তোমার বেসিক পড়া থাকে ওই ওই জিনিস দেখো, বেসিকের মধ্যে থেকে কেমিস্ট্রি 25টা কোশ্চেন আসে। তো তা বইয়ের লাইন বাই লাইন যদি তুমি বই পড়ো, বই থেকে তোমার খুব বেশি কোশ্চেন করলে 2 থেকে 3টা দেবে। ঠিক আছে, 2 থেকে 3টা কোশ্চেন দিবে যেটা হুবহু তোমার বইয়ের সাথে মিলতে পারে। বাকি তোমার সবগুলো 20 থেকে 22টা কোশ্চেন সম্পূর্ণ বেসিক থেকে কোশ্চেন করবে। তো বেসিক কোশ্চেন মানে যেগুলো তুমি যদি বোঝো, তাহলে তোমার ওই লাইন বাই লাইন পড়ে অত মাথা নষ্ট করলেও তোমার বই মনে থাকে না। আসলে সমস্যাটা কি, বই পড়ে মনে থাকে না। এই খাতায় নোট করা আছে, পড়বা দেখবে তোমার মাথার মধ্যে গেঁথে আছে যে এইটা এইটা এইটাতেই এইটা হয়। ঠিক আছে না? বই তো পড়বাই, বই পড়বা, কিন্তু একদম যেভাবে মেডিকেলে ভাইরা ক্লাস নেয় তোমাদের, যে এই লাইনটা দাগাও, এই লাইনটা দাগ দিয়ে পড়ো, এটা কেমিস্ট্রি না, এটা কেমিস্ট্রি পড়ানোর স্টাইল না। বই আমি একদম পড়তে বলতেছি না এমন না, বইটা পড়তে হবে কিন্তু বেসিকটা বুঝে। কিন্তু ওরা কি করে, ওরা না বুঝায় শুধু এই লাইনটা দাগাও, এই লাইনটা দাগাও দিয়ে ওই পড়তে বলে, ওই পড়ে ভালো করা যায় না। আমি এবছর যাদের এই মেডিকেল অ্যাডমিশনে ক্লাস নিচ্ছি, ওরা কি করছে জানো? এমন প্রেসারে পড়ছে যারা শেষের দিকে আমার ক্লাসই করতে পারে না। ক্লাস না করে শুধু কি করছে, বায়োলজি পড়ছে, বই রিডিং পড়ে গেছে। যারা বই রিডিং পড়ছে এরা ভালো করতে পারে না, যেগুলো একদম শেষ পর্যন্ত ক্লাস করে গেছে এরা বলছে কি আমি 20টা 22টা পারবো। একটা মেয়ে যে অন্য সাবজেক্টে খুব খারাপ করছে, কিন্তু কেমিস্ট্রিতে আমাকে মেসেজ দিয়ে বলছে যে আমি বইটাই কেমিস্ট্রি পড়ি না, আমি 18টা পারছি কেমিস্ট্রি, শুধু ক্লাস করছে তাই। আচ্ছা, তাহলে এটা হলো তোমাদের ইয়ে যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে বই পড়াটার আসলে এইভাবে দরকার পড়ে না। মানে বই লাইন বাই লাইন পড়তে হয়, কিন্তু মুখস্থ করার দরকার পড়ে। আমি কথা বলতেছি বই মুখস্থ করার। অনেকে তোমার বই লাইন বাই লাইন মুখস্থ করার চেষ্টা করে, আরে কেমিস্ট্রি মুখস্থ করার জিনিসটা, বুঝতে পারছো? বই লাইন বাই লাইন পড়ে মাথা নষ্ট করে, মুখস্থ মান নিয়ে মাথা নষ্ট করে। এই বই লাইন বাই লাইন পড়ে মুখস্থ করে মাথা নষ্ট করার জিনিস কেমিস্ট্রি না। আচ্ছা, বইটা পড়ে বুঝতে হয়, কিন্তু বই যে মুখস্থ করতে হবে এটা না। বায়োলজি তুমি মুখস্থ করতে পারো, কিন্তু কেমিস্ট্রি মুখস্থ করতে হয় না, কেমিস্ট্রি বুঝতে হয়। আচ্ছা, হ্যাঁ বই খেলে মাথা ঘুরায়, এটা ঠিক আছে, বই মুখস্থ করার জিনিস না। আর একটা কোশ্চেন দিচ্ছে দেখো, মুখস্থ করছেন, আচ্ছা মুখস্থ করছেন কি দিছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KW কত?
1.0 ইন্টু 10⁻⁻⁴। এই জিনিস দিয়ে আমি তোমাদের প্রমাণ করে দেখাইছি যে এইচ প্লাস ইন্টু ওএইচ মাইনাস সমান 10⁻⁻14। তোমাদের বইয়ে আমি পিএইচ প্লাস পিওএইচ যে প্রমাণ করে দেখাইছি না, তাই এই জিনিস দিছে। তাই এই যে মুখস্থ মান এটা যে দিছে, এটা সবাই পারবে। 100টা যদি স্টুডেন্ট পরীক্ষা দিয়ে থাকে আজকে, তো 100 জন এই কোশ্চেনটা পারবে। বুঝতে পারছো? এমন একটা মুখস্থ মান দিবে যেটা সবাই পারে। একটু একটু মুখস্থ মান একটা একটু ঝামেলা ছিল, যে বলছে যে এই এটা ক্যালকুলেটর ছাড়া মুখস্থ রাখতেই হয়। যেমন একটা বলছে যে অক্সিজেনের আরএমএস বেগ, O2 এর আরএমএস বেগ। এটা ওয়ান অ্যান্ড অনলি কেমিস্ট্রি কোশ্চেন ছিল, যেটা যার মুখস্থ আকারে মনে নাই সে ছাড়া এটা পারবে না, কারণ তার হাতে ক্যালকুলেটর নাই 3RT বাইও। তো যেহেতু তোমার এই আরএমএস বেগ বের করতে বলছে, এত বড় সূত্রে যদি মান বসানো হয় 25 ডিগ্রি বা 0 ডিগ্রিতে যেন দিছে, কত তাপমাত্রায় যেন দিছে। তো এখানে 3 ইন্টু আর এর মান 8.314, টি এর মান এটা, টি এর মান 25 মনে হয় দিছিল, তাহলে 298, আর আণবিক ভর হলো অক্সিজেন 32 ইন্টু 10⁻⁻3। তো এটা যেহেতু ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, ক্যালকুলেটর থাকলে বসে করে দিতে পারতো। এই একটা মানটা 461, এই মানটা তোমার মুখস্থ আকারে বসাই দিছে। এটা যে কোনো বইয়ে আছে। এই একটা মুখস্থ জিনিস। আজকে যদি বলতে পারো যে মুখস্থ লাগবে নাকি কেমিস্ট্রি, ওয়ান অ্যান্ড ওয়ানলি কোশ্চেন যেটা মুখস্থ লাগছে, কারণ এটা ক্যালকুলেটর ছাড়া বসানো যাবে না। বুঝতে পারছো? এই ছাড়া লাগবে না। এই ছাড়া আজকে মুখস্থ মান কেমিস্ট্রি থেকে দেয় নাই। এই ওয়ান অ্যান্ড ওয়ানলি কোশ্চেন যেটা মুখস্থ দরকার হয়েছে। হ্যাঁ, ওই যে যেটা বলছে, খাই যাও বই পড়বা, কিন্তু বুঝে বুঝে মুখস্থ করতে যাবা না। বই মুখস্থ করে মাথা পাগল করার কোনো মানে হয় না। তবে মেন গুরুত্ব দিতে হবে কি, 1 নম্বর গুরুত্ব দিতে হবে কনসেপ্ট এর উপরে। মেডিকেলে যদি তুমি ভালো করতে চাও, 1 নম্বর কেমিস্ট্রির জন্য, এটা বায়োলজি টাইলজি আলাদা, ওগুলো মুখস্থ লাগবে। কেমিস্ট্রির জন্য 1 নম্বর হলো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, কনসেপচুয়াল বা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তোমাকে অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার করার পরে বই পড়বে, কিন্তু মুখস্থ না। বই পড়বে কিন্তু মুখস্থ না, কিন্তু মুখস্থ করবে না, বুঝে পড়বে, শুধু লাইনগুলো বুঝে। ঠিক আছে? আর এই দুইটা কাজ যদি তুমি করো, তাহলে তোমার হয়ে যাবে। কনসেপচুয়াল পার্ট থেকে তোমার কোশ্চেন আসবে 20 থেকে 22টার মতো, আর মুখস্থ কোশ্চেন তোমার কোশ্চেন আসতে পারে, মুখস্থ কোশ্চেন 2 থেকে 3টা। এই এই হলো কেমিস্ট্রি কোশ্চেন। স্বাভাবিক তাপমাত্রা, হ্যাঁ, 298। 0 ডিগ্রি হলো কোপ দেখো, স্বাভাবিক তাপমাত্রা যেটা আমরা যেটা স্বাভাবিকে আছি, স্বাভাবিক হলো 25। আর এসটিপি যেটা, এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। স্বাভাবিক তাপমাত্রা এটাকে এনটিপিও বলে, এসএটিপিও বলে। এনটিপি যদিও 20 ডিগ্রিকে বোঝানো হয় এনটিপি মানে, কিন্তু আমাদের দেশে বা আমাদের যে কেমিস্ট্রি বইগুলো লেখা হয়, এটাতে তোমার এনটিপি কে 25 ধরে ব্যাচ করে দেওয়া আছে। হ্যাঁ, শর্ট সিলেবাসের মধ্যেই কোশ্চেন দিছে। আচ্ছা, আমাদের মোটামুটি ম্যাথ শেষ। আমাদের 3টা টাইপ শেষ আজকে আমাদের। 1 নম্বরে আমি দিছিলাম, দেখো, কেপিকেসি সাজেশনের কেপিকেসি রাশিমালা, কি কি জিনিস শেষ হয়েছে, কেপিকেসি রাশিমালা শেষ। 2 নম্বর কোশ্চেন ছিল ল্যাশ-শাতেলিয়ের নীতি, সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার কৌশল। সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পাওয়ার কৌশল, পাওয়ার কৌশল, এই জিনিস শেষ হয়েছে। তো এটা শেষ, এটা শেষ। আর আজকে আমাদের কি শেষ হলো, ম্যাথ শেষ হলো। 3টা টাইপ শেষ। আমি বলছিলাম যে এই 3টাই তোমাদের ইম্পর্টেন্ট হলো 100%, অর্থাৎ যদি কোশ্চেন হয় সবথেকে আসার পসিবিলিটি এই 3টা। দুষ্টু বোর্ড, দুষ্টু বোর্ডের জন্য আমাদের কি করতে হবে, কিছু কিছু কোশ্চেন পড়তে হবে। যেমন এখন একটা পড়াবো, সেটা হলো অ্যাটম ইকোনমি। কিছু দুষ্টু বোর্ডে তোমাদের দুষ্টামি করবে, তা তোমাদের সাথে ফাজলামি করে একটু কঠিন যদি দেয়। অ্যাটম ইকোনমি এটা পড়বো। আর 2টা ব্যাকআপ কোশ্চেন ছিল আমাদের, ব্যাকআপ কোশ্চেন ছিল 2টা।
তাহলে এই তিনটা আমাদের শেষ হয়েছে, ডান। এখন পড়বে অ্যাটম ইকোনমি, আর এরপর হলো সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব, ভ্যান টপ। সাম্যধ্রুবক কেপিকেসি, সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব, এটা আমাদের বাকি আছে। আর আরেকটা কোশ্চেন তোমাদের বলছিলাম কেপিকেসি সম্পর্ক, কেপিকেসি এর সম্পর্ক নির্ণয়, কোন একটা বিক্রিয়া দিয়ে তোমাকে এদের সম্পর্কটা নির্ণয় করতে বললো। তাহলে কেপিকেসি এর সম্পর্ক, তো আমাদের তিনটা কোশ্চেন বাকি আছে, এরপরে আমাদের টেস্ট পেপারটা সলভ। টেস্ট পেপার সলভ মূলত এইগুলো হয়ে গেলে টেস্ট পেপার সলভ করতে আমার সময় লাগবে না, কারণ সব জিনিস পড়ানো হয়ে গেছে। তোমাদের যা যা দরকার আমি শুধু ধরাই দিলেই তোমাদের টেস্ট পেপার সলভ হয়ে যাবে একটা একটা জিনিস। তাহলে এখন বাকি আছে অ্যাটম ইকোনমি, তো আমরা অ্যাটম ইকোনমিটা শুরু করি, বেশি সময় লাগবে না, 5 মিনিটের মতো লাগবে। অ্যাটম ইকোনমি কি, দেখো যে একটা দুইটা পদ্ধতি বা একাধিক পদ্ধতি অবলম্বন করে আমরা একটা জিনিস তৈরি করব। কোন পদ্ধতিটা আমাদের জন্য বেশি সাশ্রয়ী হবে বা আমাদের জন্য বেশি উপকারী বা কম খরচে বেশি পরিমাণে উৎপাদে পরিণত করতে পারবো, সেটাকে আমরা সংক্ষেপে বলি অ্যাটম ইকোনমি। তো অ্যাটম ইকোনমি দেখো আমি একটা ম্যাথ আকারে বুঝাই। ধরো তুমি মদ তৈরি করবে, কি তৈরি করবে? মদ তৈরি করবে। এখন এই মদ তৈরি করার দুইটা প্রসেস আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। ইথানল তৈরি, মদ মানে ইথানল। তাহলে একটা প্রসেস হলো গ্লুকোজ থেকে C6H12O6, এটাকে যদি আমরা জাইমেস এনজাইম দিয়ে এটার মধ্যে জাইমেস জাইমেস এনজাইম দেওয়া হয় 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দেওয়ার পরে এখানে তৈরি হচ্ছে 2 ইথানল, 2CH3 3HH প্লাস হলো CO2। আরেকটা প্রসেস আমাদের আছে ইথানল তৈরি করার, এই যে ইথানল তৈরির একটা প্রসেস, আরেকটা প্রসেস আছে। আর একটা প্রসেসটা হলো এই যে আজকের বিক্রিয়া, আজকে হলো যে এটা ম্যাট 20-এ আসছে এই বিক্রিয়াটা, দেখছো? এই ম্যাট 21 আজকের বিক্রিয়া। এটার সাথে কার বিক্রিয়া দিব? KOH। আর KOH এখানে অবশ্যই কি দিতে হবে বলতো? অ্যাকুয়াস দিতে হবে। অ্যাকুয়াস KOH দিলাম, দেওয়ার ফলে যেটা তৈরি হচ্ছে C2H5OH প্লাস KBr প্লাস H2O, KBr প্লাস H2O। আচ্ছা এখানে শুধু কেবিআর দিলেই হয়, ধরো কেবিআর ওই, হ্যাঁ শুধু কেবিআর, পানি আর হবে না, পানি হবে না। ওকে, তা দেখো এই বিক্রিয়াটা আমাদের আজকের বিক্রিয়া ছিল, ওই যে এসএন বিক্রিয়া। তো এখান থেকে তোমার কোশ্চেনটা করছে ইথানল উৎপাদনে কোন পদ্ধতিটি, ভাদাকে তোমাকে বললো যে ইথানল উৎপাদনে কোন পদ্ধতিটি গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ, গ্রিন কেমিস্ট্রি সাথে সামঞ্জস্যপূর্ণ। ইথানল উৎপাদনে কোন পদ্ধতিটি গ্রিন কেমিস্ট্রির সাথে, পার্ট 2 এর মতো এরকম 3-4টা লাগবে। দেখো তোমাদের এত সব এমন ভালোভাবে পড়াচ্ছি যে পরীক্ষার সময় তুমি একদিন বলতে কি তুমি 3-4 ঘন্টা শেষ করে চলে যেতে পারবে। শুধু পরীক্ষার সময় তুমি কি দেখে যাবা? শুধু আমার লেকচার খাতাটা দেখে পরীক্ষার খাতায় চলে যাবা, তোমার টেস্ট পেপারও সলভ করার প্রয়োজন পড়বে না। শুধু আমার লেকচার খাতাটা দেখে যে পরীক্ষায় যে হাজির হবা, যে দেখবা 100% কমন পেয়ে বসে থাকবে। তোমার অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না, লেকচার খাতাটা দেখে হলে চলে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, রিভিশন ক্লাসগুলোর নোট আর আগের যে নোটগুলো আছে, আগের যে তোমাদের প্রথম থেকে পড়াইছি ওইগুলো কিন্তু এমসিকিউ তে খুব কাজে লাগবে। এমন আবার কাজ করো না যে শুধু এটা কিন্তু শুধু সিকিউ এর জন্য, এমসিকিউ বা তোমার ক খ দাগের জন্য আগের যে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি না, ওই ক্লাসগুলোর নোটটা আবার দেখবা, কারণ ওইগুলো থেকে কিন্তু এমসিকিউ কমন আসবে। ওইখানে কিন্তু এমসিকিউ লিখে দেওয়া আছে, অনেক অনেক এমসিকিউ।
অর্গানিক বাদ দিতে পারবা জেরিন, কিন্তু বাদ দেওয়াটা উচিত না। আমি যে কয়টা সাজেশন দিয়ে দিব, সেই সাজেশনের 2-3টা দিব, অ্যাটলিস্ট 2-3টা কোশ্চেন করে যাবে। রিভিশনের ক্লাসগুলো লিয়া তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি এর আগে, যে এগুলো আসলে পেইড ব্যাচের ক্লাস, বুঝছো, কিন্তু সবাই ফ্রি করতে পারে লাইভে। এগুলো হলো পার মান্থ। আমি এদের যারা পড়ছে না এখানে যারা দেখছো, এরা ম্যাক্সিমামই কিন্তু তোমার পার মান্থ পেইড ব্যাচে পড়ে। তুমি ফ্রি যদি করতে চাও তোমাকে লাইভ করতে হবে। পার মান্থ হলো 500 টাকা করে নেওয়া হয়, ঠিক আছে। কিন্তু এখন থেকে পার মান্থ গুলো কি হয়, 15টার মতো ক্লাস হবে। এখন হলো 15টা ক্লাস, মানে এখন পার মান্থে আগে 12টা, এখন 15টার মতো দিব। এই যে আগের মাসে যারা হলো লাইভ ক্লাস গুলো তোমার সবাই করতে পারে, লাইভ ফ্রি। আগেই বলে দিচ্ছি যে লাইভ তোমাদের ফ্রি পাওয়া যায়, কিন্তু রেকর্ড যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওই গ্রুপে ভর্তি হওয়াটা জরুরি। রেকর্ড এটা, আর রেকর্ড গুলো তোমাদের ওই যে পেইড গ্রুপে থাকে। আর পেইড গ্রুপের আর একটা সুবিধা, তুমি যখন খুশি তখন নিতে পারবা। আর তোমাদের জন্য একটা সুযোগ দেওয়া হয়েছে, যারা পরের মাসে, এখনো পরের মাসে ভর্তি নিচ্ছি না আমি, এই নেক্সট ক্লাসের পরে নিব। তাহলে নেক্সট ক্লাসের পরে তুমি যদি 500 টাকায় ভর্তি হও, তা আগের মানটা ফ্রি পাবা। মানে 2 মাস তোমাদের জন্য, যারা আগে ভর্তি হয়েছে ওদের জন্য একটা ছাড়, 2 মাস ফ্রি দেওয়া হবে, বুঝতে পারছো? মানে একটা মাস ফ্রি দেওয়া হবে। এটা আমার যদি অনেকগুলো ব্যাচ আছে হানি, বুঝছো, অ্যাডমিশনের ব্যাচ থাকবে, রেটিনার ব্যাচ থাকবে, আর তোমাদেরও থাকবে। সুতরাং দেরি করে রাতের ক্লাস নিতে পারি, রাতের ক্লাস লেটে নিতে পারি, হয়তো 9টা, 9:30, 10টা এরকম। 9টার দিকে দিব, 9টা, 9:30 এরকম। না হয় তোমাদের দিনে দিব, অ্যাডমিশনের রাতে দিব, এটাও করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, রেকর্ড রেকর্ড তো নিবা। রেকর্ড থাকলে তোমার পরীক্ষার সময় আর কষ্ট হবে না, তোমার যদি ভুলে যাও তাহলে দেখে নেওয়ার সুযোগ থাকবে। আর যারা রেকর্ড করবে না তারা ওই একটা ক্লাস মিস করলে সেই ক্লাস আর ব্যাক পাবে না কখনো। তো দেখো, ইথানল উৎপাদনে কোন পদ্ধতিতে গ্রিন কেমিস্ট্রিকে সামঞ্জস্যপূর্ণ, এটা হলো কোশ্চেন, এভাবে লেখা থাকবে। তা আমাদের দেখো, এই যে বর্ণ কোশ্চেন যদি এভাবে আসে, তাহলে গ্রিন কেমিস্ট্রির এই যে নীতিটা অ্যাটম ইকোনমি আছে, ওই অ্যাটম ইকোনমি দিয়ে ব্যাখ্যা করতে হয়। তাহলে অ্যাটম ইকোনমি কি জিনিস? অ্যাটম ইকোনমি, অ্যাটম ইকোনমি সমান হলো কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত উৎপাদের কাঙ্ক্ষিত উৎপাদ বা উৎপাদ পরমাণুর ভর, উৎপাদ পরমাণুর ভর ভাগ বিক্রিয়ক পরমাণু সমূহের ভর, বিক্রিয়ক পরমাণু। তোমরা এই ফিজিক্স ইফিসিয়েন্সি পড়ছো না? ফিজিক্স ইফিসিয়েন্সি পড়ছো? এই অ্যাটম ইকোনমিটা অনেকটা ইফিসিয়েন্সির মতো। দেখো, ফিজিক্সের ইফিসিয়েন্সি পড়ছো না? ইফিসিয়েন্সি মানে কি, একটা ইঞ্জিন যত অংশ কাজে কনভার্ট করতে পারে, অর্থাৎ যে শক্তিটা তাকে দেওয়া হয় সেই শক্তির যত অংশ সে কাজে কনভার্ট করে দিতে পারে, সেটাকে আমরা বলি আউটপুট বা ইনপুট। তা এটাও ঠিক ওইটাই, যে এটাও ঠিক একটা ওই রকমই জিনিস, যে একটা ইঞ্জিনের যত অংশ যেমন কাজে কনভার্ট হতে পারে, আউটপুট বা ইনপুট, এটাও ঠিক ওইটাই। আমাদের এখানে কাঙ্ক্ষিত উৎপাদটা দেখো, কাঙ্ক্ষিত উৎপাদটা সবসময় ইথানল। এই যে ইথানল, এই একটা ইঞ্জিন আর এই একটা ইঞ্জিন, এখন কোন ইঞ্জিনটা থেকে বেশি পরিমাণে আমরা ইথানল পাচ্ছি ভর এই হিসেবে, আউটপুট বা ইনপুট হিসেবে, সেটা হলো আমাদের অ্যাটম ইকোনমি। এটা সিম্পলি যদি বলি এটা, তাহলে অ্যাটম ইকোনমি সমান এটা যদি হয়, তা 1 নম্বর প্রসেস অনুযায়ী বা পদ্ধতি 1 নম্বর পদ্ধতিতে অ্যাটম ইকোনমি যদি আমরা বের করি 1 নম্বরটার, এভাবে সূত্রটা লিখে দিয়ে তুমি লিখবা 1 নম্বরের জন্য। তাহলে এর কাঙ্ক্ষিত উৎপাদের ভরটা দেখি, এখানে এখানে ভরটা তুমি লিখে ফেলো, এর ভর কত আসে। কার্বনের এই যে 2, কার্বনের ভর হলো 12, হাইড্রোজেনের ভর হলো 3, 12 আর 3 15, আর একটা কার্বন আছে সেটা হলো 12, আর অক্সিজেন আছে 2টা, তাহলে অক্সিজেন 2টার ভর হলো 16, 16 32, তাহলে 16 + 16, আর হাইড্রোজেনের ভর হলো 1। টোটাল কত আসে দেখো তো, সেটা সমান দিয়ে এখানে লিখে ফেল। 12 আর 3 15, 15 আর 12 27, 27 আর 32, 27 আর 32 হলো 59, 60 আসে।
60 গুণে 120। ওকে, তাহলে এটা 120 আসছে। তাহলে এখানে কাঙ্ক্ষিত উৎপাদ পরমাণু সমূহের মোট ভরটা কত? 120। এবার আসি বিক্রিয়ক পরমাণু সমূহের ভর। তাই এটার ভর কত? এটার ভর দেখো, গ্লুকোজ না 180, এই যে কার্বন হলো 12, 6 × 12 দিয়ে দেখো, প্লাস হাইড্রোজেন হলো 12, প্লাস হলো অক্সিজেন হলো 6 12 72, টোটাল হিসাব করে দেখো 180 আসে গ্লুকোজের ভর। তাহলে এটা হলো 180 ইন্টু হলো 100, তাহলে এর কত আসে বের করে দেখো। এটা কি ঠিক বের করতে পারছো? 12 আর 3 15, 15 আর 12 27 আর 28, 28 আর 32। ও সরি সরি, এটা এই বিক্রিয়াটা ভুল লেখা হয়ে গেছে রে। সিএইচ ইথানল না, এটা হবে এটা ভুল হয়েছে, একটু খেয়াল করো। এটা ইথানল তৈরি হবে, আমি তো মদ তৈরি করতেছি না, এটা তো ইথানোয়িক অ্যাসিড হবে না। এই হিসাব করো তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভুল হয়ে গেছে। এই 2, 12 আর 3, 12 + 3 15, প্লাস 12, প্লাস হলো 2 + 16, কার্বন ডাই অক্সাইডটা একটু দূরে লেখো। 12 আর 3 15 আর 12 আর 2 আর অক্সিজেন হলো 16 + 1। এবার বলো কত আসে, এবার বলো কত আসে। গ্লুকোজ 6 12 72, 72 আর 12, আর এখানে হলো 6 16 96, এটাও ভুল লেখা হয়েছে, 6 16 96 হবে। এটা আসছে এখন কত? 92। ওকে, তাহলে এটা 92 দাও আর এটা 100 দাও, ওটা ঠিক আছে, মোটটা ঠিক আছে। 6 16 96, 12 আর হলো 6 12 72, এবার দিয়ে গুণ করে দেখো 180 আসবে। তাহলে 92 বা 180 × 100, তাহলে এটা কত আসে? 51.11%। 51.11% গ্লুকোজ এটা। তাহলে প্রথম পদ্ধতিতে আমরা দেখলাম অ্যাটম ইকোনমি কত আসছে? 51.11%। তাহলে এটা হলো আমাদের প্রথম পদ্ধতির যে ইনপুট বা আউটপুট বা ইফিসিয়েন্সি রেটটা হলো এত। এবার দ্বিতীয় পদ্ধতিতে ইফিসিয়েন্সি বা অ্যাটম ইকোনমি, যেটাই বলি আমরা, ইফিসিয়েন্সি বলবো ফিজিক্সে, এখানে বলবো অ্যাটম ইকোনমি। তাই অ্যাটম ইকোনমি আমরা 2 নম্বর পদ্ধতির জন্য এবার বের করি। তাহলে 2 নম্বর পদ্ধতির জন্য আমরা ঠিক সেম উপায়ে বের করব। এটা মুছে দিলাম, তোমরা আবার লিখবা। দ্বিতীয় পদ্ধতির জন্য ঠিক একই ভাবে আবার লেখো। তাহলে এখানে আমরা ভরগুলো হিসাব করে দেখি, এখানে ঘিজিমিজি হয়ে আছে, বন্ধ করে দিই, মুছে দিই। তাহলে এখানে এটার ভর হিসাব করি। কার্বন হলো 12 × 2, হাইড্রোজেন হলো 5 আর ব্রোমিনের ভর হলো 80। টোটাল কত আসে দেখো। পটাশিয়ামের ভর হলো 39 + 16 + 1, এটা তাহলে 40 আর এটা 56 আসে। এটা কত আসে দেখো। আর এই ইথানলের ভর একটু আগেই বের করলাম, 46 হয়েছিল। 12 × 2 + 5 + 16 + 1, টোটাল মনে হয় 46 আসবে। আর এর জন্য 24 আর 5 29, 30 আর 16 46। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদের ভর এখানে আমাদের 46, কাঙ্ক্ষিত উৎপাদের ভর 46, আর এটার ভর কত? 109। ওকে, এটা 109 আর এটা হলো 56। তাহলে বিক্রিয়ক পরমাণু সমূহের, বিক্রিয়ক কিন্তু মোট, তাহলে 109 প্লাস হলো 56 ইন্টু হলো 100, এটা কত আসে দেখো। এটার ইফিসিয়েন্সি রেট বা অ্যাটম ইকোনমি এটা কত আসে? ব্রোমিনের ভর 80, 27.87, তাহলে এটা আসছে হলো 27.87। তাহলে দেখো তো কোন পদ্ধতিটা আমাদের জন্য উত্তম হবে। আমরা এটা 1 নম্বর প্রসেসে ইথানল তৈরি করা ইয়ে হবে, লাভজনক হবে, না 2 নম্বর প্রসেসে ইথানল তৈরি করা ফার্স্ট কি হবে? অবশ্যই 1 নম্বরেরটা। কেবিআর নিলাম না কেন? এই যে দেখো কি লেখা আছে এখানে, কাঙ্ক্ষিত উৎপাদের ভর, দেখতে পাচ্ছ এখানে। কেন ওইটা বাদ দিলাম কেবিআর কে? এইটাই যে কাঙ্ক্ষিত উৎপাদ পরমাণু সমূহের ভর, আমাদের যেটা মেন, যেটা তৈরি করতে চাচ্ছি তাকে নিব। আমি বিয়ে করতে গেলে শুধু আমার বউয়ের দিকে তাকাবো, শালির দিকে তাকানো যাবে না, বুঝতে পারছো? সেখানে ওই শালিকা গুলোকে বাদ দিতে হবে, লিখে রাখো, শালিকা গুলোকে নেওয়া যাবে না।
তুমি বিয়ে করতে গেলে শুধু তোমার বইয়ের দিকে নজর দিবা, শালীগুলোর দিকে কখনো নজর দিবা না, এটা হলো অবৈধ। সেখানে হলো কাঙ্ক্ষিত যেটা। সবার দিকে তাকায় না, এটা শালিকা গুলোকে ধরা যাবে না, শুধুমাত্র বউটার দিকে নিতে হবে। ওইটাই, এই যে কাঙ্ক্ষিত উৎপাদ, কাঙ্ক্ষিত বউ, লিখে শুধু কাঙ্ক্ষিত বউটাকে নিব। আচ্ছা, অ্যান্সার লেখার সময় একটু এ করে লিখে দিও নিজের মতো করে। অ্যান্সারটা লিখবা কিভাবে? গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হলো, একটু অ্যান্সার লেখার সময় এই লাইনটা একটু লিখে দিও, দেখো গ্রিন কেমিস্ট্রির, গ্রিন বাংলায় লিখতেও পারো গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রির মূলনীতি হলো অংশগ্রহণকারী বিক্রিয়কগুলোর একীভূত করে অংশ গ্রহণকারী, আর তুমি যদি অ্যান্সার লিখে দাও তাও হবে, কিন্তু লিখে দিলে একটু ভালো হয়। অংশগ্রহণকারী বিক্রিয়কগুলোর কে একীভূত করে, অংশগ্রহণকারী বিক্রিয়কগুলোকে একীভূত করে সর্বোচ্চ পরিমাণে কাঙ্ক্ষিত উৎপাদে পরিণত করা। যেহেতু 1 নম্বর বিক্রিয়া অ্যাটম ইকোনমি বেশি, যেহেতু 1 নং বিক্রিয়ার অ্যাটম ইকোনমি বেশি, অ্যাটম ইকোনমি বেশি, সুতরাং 1 নং বিক্রিয়াটি গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং 1 নং বিক্রিয়াটি গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ। এর সাথে ওই যে কোশ্চেন যেভাবে ছিল, গ্রিন কেমিস্ট্রির সাথে সামঞ্জস্যপূর্ণ বা বেশি সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে? এটা একদম শেষে লিখে দিবা। হ্যাঁ, বাস্তব জীবনের অনেক উদাহরণ মনে চলে আসে, এমন এমন কথা বলে দিব যাতে তুমি কখনো ভুলবা না। ও কাঙ্ক্ষিত উৎপাদ জীবন আর ভুল করবে না, বুঝতে পারছো? না, ওইটুকু দেখাইতে হবে, ওইটুকু দেখানোর পরে এই লাইন দুটো লিখে দিবা। আগে তো দেখাবো অ্যাটম ইকোনমি কার বেশি, অ্যাটম ইকোনমি 1 নম্বর বিক্রিয়ায় অ্যাটম ইকোনমি বেশি হয়েছে না, ওইটুকু লেখার পরে একদম শেষে যে এটা এই লাইন দুটো লিখে দিবা। হ্যাঁ, অনেক মনে থাকবে। সুতরাং 1 নং বিক্রিয়াটি গ্রিন কেমিস্ট্রির সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। এই যে এটা বেশি সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, এরা যারা অনেকদিন ধরে ক্লাস করতেছে এরা অনেকে এক্সপার্ট হয়ে গেছে, বুঝছো? তোমরা এক্সপার্ট হয়ে যাবে, ক্লাস করতে থাকো লিয়া। ওই যে জয়শ্রী প্রত্যেকদিন ক্লাস করে। পরের ক্লাস রবিবার, আজকে ছুটি নিবা না? আজকে ওই যে 2টা কোশ্চেন এখনো আছে না, ওই 2টা একবার পড়াই দিয়ে দিই। দেখো আমাদের 4 নাম্বার কোশ্চেন শেষ, এবার ব্যাকআপ 2টা কোশ্চেন ছিল, তাহলে লেখো ব্যাকআপ কোশ্চেন 1। ব্যাকআপ যে 2টা কোশ্চেন ছিল দুষ্টু কলেজের জন্য বা দুষ্টু বোর্ডের জন্য। 1 নম্বর কোশ্চেনটা ছিল যে সাম্য ধ্রুবকের উপর, খুব কম ইম্পর্টেন্ট, কিন্তু যে বোর্ড তোমার জন্য ঝামেলা হতে পারে
কোন একটা বোর্ডের, সেই ভাগ্যে যাতে তোমার না পড়ে। সাম্যধ্রুবক মানে সেটা হলো কেপি বা কেসি, সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব, সাম্যধ্রুবক কেপি এর উপর তাপমাত্রার প্রভাব। এটা দেখো একটা ভ্যান টপের সূত্র দিয়ে করতে হয় ঠিকই, কিন্তু ভ্যান টপের সূত্র না উল্লেখ করলেও চলে। যদি তুমি লিখতে পারো যে ভ্যান টপের সূত্র থেকে আমরা জানি, তুমি এটা লিখে দিতেও পারো বা উল্লেখ না করলেও চলে। ভ্যান টপের সূত্র থেকে, আচ্ছা উদ্দীপকটা একটু লিখে দিই আমি আগে। এই বিক্রিয়া যদি থাকে তা উদ্দীপক কিভাবে আসে দেখো। উদ্দীপকটা এরকম ভাবে থাকবে N2 প্লাস 3H2 2NH3। এখানে লেখা থাকবে ডেল এইচ নেগেটিভ, মানে এটা তাপ উৎপাদী। আর আরেকটা বিক্রিয়া লেখা থাকবে তোমাদের H2I2 2HI, এখানে ডেল এইচ লেখা থাকবে পজিটিভ। দিয়ে তোমাদের কি বলবে যে উদ্দীপকের বিক্রিয়াদ্বয়ের উপর, বিক্রিয়াদ্বয়ের উপর বিক্রিয়াদ্বয়ের সাম্যধ্রুবকের উপর, সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব কি হবে। তাপমাত্রার প্রভাব লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। খেয়াল করো, তোমার এই লেখচিত্র কথা উল্লেখ থাকতেও পারে নাও পারে। আর এখানে যদি সাম্যধ্রুবক লেখা থাকে, দুইটা জায়গা কিন্তু তোমাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, এখানে দেখো বিক্রিয়াদ্বয়ের সাম্যধ্রুবকের তাপমাত্রার প্রভাব লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তো এই সাম্যধ্রুবকের উপর যেটা লেখা আছে, খেয়াল রাখবা এই কথা যেন সাম্যধ্রুবক লেখা থাকে। এখানে কিন্তু সাম্যাবস্থা বলা হয় না। সাম্যাবস্থা যদি বলে তবে তোমার অ্যান্সারটা কিন্তু হবে তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব। তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব, যেটা আমরা আগে পড়ে আসছি 2 নাম্বার নিয়মে, যদিও ওইটা রেকর্ডে পাই নাই বা রেকর্ড দিতে পারি নাই। পরবর্তীতে একটা ক্লাসে তোমাদের আবার দেখি এটা পূরণ করে দিব। ঘনমাত্রার প্রভাব, এটা কিন্তু 2 নাম্বার কোশ্চেন। এই যে আমাদের সাজেশনের 2 নাম্বার কোশ্চেন হয়ে যাবে এটা। যদি সাম্যাবস্থা বলে তবে কিন্তু তোমার অ্যান্সার লিখতে হবে সাম্যাবস্থা, চাপ ও ঘনমাত্রার প্রভাব, সেক্ষেত্রে কোনো লেখচিত্র হবে না, সেটা হলো ল্যাসাতিলের নীতিটা। আর যদি বলে এখানে সাম্যধ্রুবক, এক্স্যাক্টলি সাম্যধ্রুবক লেখা থাকবে। আর সাম্যধ্রুবক মানে সেটা কেপি বা কেসি। যদি তোমার সাম্যধ্রুবক লেখা থাকে তবে কিন্তু ভ্যান টপের সূত্র হবে। আর যদি সাম্যাবস্থা থাকে তাহলে কিন্তু সেটা তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব হবে। এটা 2 নাম্বার কোশ্চেন, এই জিনিসটা লিখে রাখো। এটা হলো ঘ দাগের কোশ্চেন হিসেবে তোমাদের দিবে, বা গ দাগে বেশি দেওয়ার পসিবিলিটি। তাহলে একটা উদ্দীপক তোমাকে এভাবে দিয়ে জাস্ট বলবে যে ওই উদ্দীপকটার 1 আর 2 নম্বর বিক্রিয়ার উপর সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব উল্লেখ থাকার কথা। লেখচিত্রের কথা উল্লেখ থাকতেই পারে। সেক্ষেত্রে তোমার সুবিধাটা কি, যে তুমি চিনতে পারবা কোশ্চেনটা যে লেখচিত্রের সাহায্যে বলছে, তার মানে এটা কখনোই ওই তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা প্রভাব না একটা। আর স্যার তোমাকে কনফিউজ করার জন্য লেখচিত্র কথাটা নাও লিখতে পারে। সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে কি দেখে, সাম্যধ্রুবক দেখে। সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো, এটা দেখে তোমার চিনতে হবে যে এটা আসলে যেটা সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব। কোশ্চেনটা বুঝতে পারছো কিনা? তাহলে আমি এখন অ্যান্সার লিখবো। কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যান্সার লিখি। ওকে, তাহলে আগে কোশ্চেন ক্লিয়ার হতে হবে। কেমিস্ট্রির যেটা মেন জরুরি, যে কোশ্চেন না বুঝে তুমি যদি অ্যান্সার করা শুরু করো লিখে আসবা কিন্তু 0 দিয়ে থাকবে, 0 দিবে। তাহলে সাম্যধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব, তাহলে অ্যান্সার লেখার সময় তুমি এখানে লিখতে পারো যে ভ্যান টপের সূত্র থেকে আমরা জানি, ভ্যান টপের সূত্র থেকে আমরা জানি লগ কেপি সমান মাইনাস ডেল এইচ, লগ কেপি সমান মাইনাস ডেল এইচ 2.303 আর
ইন্টু 1/t প্লাস, এটার সাথে ইন্টু আকারে আছে, ইন্টু 1/t প্লাস ধ্রুবক। এটা হলো ভ্যান টপের সূত্রটা। তো এই সূত্রটা কেন নেওয়া হচ্ছে, তোমার কোশ্চেন হতে পারে যে এই সূত্রটা কেন নেওয়া হচ্ছে। এই সূত্র নেওয়ার কারণ হলো, দেখো এখানে দুইটা টার্ম আছে, একটা হলো ডেল এইচ, আমাদের কিন্তু তাপমাত্রা দরকার, এই যে ডেল এইচ, দেখো এই সূত্রের মধ্যে ডেল এইচ টার্মটা উল্লেখ আছে। তা প্রথম কথা হলো এই সূত্রে ডেল এইচ থাকে, আবার এর সূত্রের মধ্যে সাম্যধ্রুবকও থাকে। তাহলে তাপমাত্রা আর সাম্যধ্রুবক দুটাকে সম্পর্ককে রিলেট করে কোন সূত্রটা, ভ্যান টপের সূত্রটা। যেহেতু ভ্যান টপের সূত্র দুইটাকেই রিলেট করতে পারে, এই জন্য ভ্যান টপের সূত্রের সাহায্যে এই জিনিস সব থেকে সহজে ব্যাখ্যা দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা এইটা লেখা লাগবে না যে এটাকে যদি আমরা, বা লিখলেও সমস্যা নেই, এই টোটাল লগ কেপি কে যদি তুমি ওয়াই ধরো, আর এই যে এই টোটালটাকে যদি তুমি ঢাল এম ধরো, আর 1/t টাকে যদি তুমি এক্স ধরো, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আসে। তুমি এটা লিখে দিতেও পারো যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে তোমার স্যার বুঝতে পারবে যে ধারণাটা আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে 1 নং বিক্রিয়ার জন্য এখানে লিখবা 1 নং বিক্রিয়া, 1 নং বিক্রিয়ার ক্ষেত্রে, 1 নং বিক্রিয়া মানে কি সেটা দেখো, তাপ উৎপাদী। চাপ উৎপাদী। তাহলে 1 নং বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এটা আমি লেখচিত্রটা উপরে রাখলে ভালো হতো। আচ্ছা, লেখচিত্রটা যাওয়ার আগে আমরা আগে একটু তোমার একটু বেসিক জিনিস বুঝাই নিয়ে আসি। একটা জিনিস খেয়াল করো তো, ধরো এপাশে আছে হলো রহিম, আর এপাশে আছে ওয়ান বাই ভালোবাসা, মানে রহিমের গার্লফ্রেন্ডের 1/, ভালোবাসা। ওয়ান বাই ভালোবাসা, 1/, ভালোবাসা বসাইছি নিচে, ঠিক আছে। তাহলে আমি বিক্রিয়া দুটি একটু মুছে দিই, কারণ তাপ উৎপাদী একটা টাফারি, তোমরা তো চিন্তাই শিখছো। এটা একটু মুছে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে আমি লিখলাম 1/, ভালোবাসা। আর একটা লেখচিত্র আমি এভাবে আঁকলাম, এটা। এখন বলো দেখি যে ভালোবাসা যদি বাড়ে, আমি প্রথম ভালোবাসতাম কতটুকু, প্রথম ভালোবাসতাম হলো 10, তারপরে ভালোবাসতাম হলো 20, মানে ভালোবাসা আস্তে আস্তে আমার দিন দিন বেড়ে গেছে ওই মেয়েটার প্রতি। 10, 20, 30, 40, 50 এভাবে বাড়ছে, ঠিক আছে। আর ওই মেয়ে দিন দিন ভালোবাসায় কমে গেছে, মানে সে 1/, দিয়ে ভালোবাসছে, তার মানে এটা 1/10 হয়ে গেছে, 1/20 হয়ে গেছে, 1/30 হয়ে গেছে, 1/40 হয়েছে, 1/50 হয়ে গেছে। একজন ভালোবাসলে আরেকজন কিন্তু উল্টা করে ভালোবাসাটা কমায় দেয়, ঠিক আছে। তো এটাই, তা আমি যদি ভালোবাসা বাড়াই দিই, তাহলে 1/, ভালোবাসা কি হয়, কমে। তার মানে এখান থেকে আমি বুঝাইতে চাচ্ছি যে ভালোবাসা বাড়ালে, ভালোবাসা বাড়লে 1/, ভালোবাসা মানে 1/, ভালোবাসা কমে, 1/, ভালোবাসাটা হলো কি, কমে, ঠিক আছে। তাহলে যদি আমার 1/, ভালোবাসা কমে, তাহলে এই রেখা বরাবর আমি উপরের দিকে যাব, নাকি এই রেখা বরাবর নিচের দিকে আসবো, বলতো। 1/, ভালোবাসা যদি কমে, এখানে কি 1/, ভালোবাসাটা যেহেতু দেয়া আছে, তো 1/, ভালোবাসাটা কমে। তো যদি 1/, ভালোবাসা কমে, তো এই রেখা বরাবর আমি নিচের দিকে নামবো, নাকি এই রেখা বরাবর উপরের দিকে উঠবো। উপরের দিকে উঠলে তো, উপরের দিকে উঠলে তো 1/, ভালোবাসা বেড়ে যাচ্ছে, এইদিকে 1/, ভালোবাসা বৃদ্ধি না। তাহলে যদি এই রেখা বরাবর আমি উপরের দিকে উঠি, 1/, ভালোবাসা তো ওইদিকে সরে যাচ্ছে। তাহলে 1/, ভালোবাসা ওইদিকে সরে গেলে তো হবে না, আমাকে 1/, ভালোবাসাকে কমাইতে হবে। তাহলে যদি 1/, ভালোবাসা কমে, তাহলে রহিমের ভালোবাসা কমে নাকি বাড়ে। এই যে নিচের দিকে নামতেছি, তাহলে যদি নিচের দিকে নামি আমি, তাহলে 1/, ভালোবাসাটা কমে। তাহলে 1/, ভালোবাসা যদি কমে, তাহলে রহিমের ভালোবাসাটা কমে নাকি বাড়ে। এই রহিমেরটা দেখো, 1/, ভালোবাসা যদি কমে, তাহলে রহিমও তো নিচে নেমে যাচ্ছে, এইদিকে যদি নামি, তাহলে রহিম নিচের দিকে আসতেছে না, রহিমের নিচের দিকে চলে আসতেছে না, তো বাড়ে কি করে। আবার বোঝার চেষ্টা করো,
আমি ভালোবাসা বাড়াই দিলাম, কিন্তু বস্তুত 1/, ভালোবাসাটা কমে গেছে। আমি একটু নিচে এভাবে লিখি সংক্ষেপে, ভালোবাসা বাড়লে, ভালোবাসা বাড়লে, ঠিক আছে, ভালোবাসা বাড়লে মানে 1/, ভালোবাসা কমে। 1/, ভালোবাসাটা হলো কি, 1/, ভালোবাসাটা কমে। ভালোবাসা যদি বাড়ে তাহলে 1/, ভালোবাসাটা কমে, তার মানে কি 1/, ভালোবাসা কমলে মানে এই রেখা বরাবর নিচে নামতে পারে। এই রেখা বরাবর যদি নিচে নামি তা দেখো রহিমের মানও কমে যাচ্ছে। তাহলে 1/, ভালোবাসা কমে, সেক্ষেত্রে রহিমও কমে, সেক্ষেত্রে রহিম, রহিমের মান কমে। দেখো তো এই লাইনটা বুঝতে পারছো কিনা? ভালোবাসা যদি আমি বাড়াই দিই তাহলে 1/, ভালোবাসাটা কমে যাচ্ছে। এই যে আমি যদি এই ভালোবাসার মানটা বাড়াইতে থাকি তার মানে 1/, ভালোবাসাটা দিন দিন কমবে। 1/, ভালোবাসা কমা মানে আমার এই রেখা বরাবর নিচের দিকে নামা, আর এই রেখা বরাবর যদি নিচের দিকে নামি তবে আচ্ছা এদিকে খেয়াল করো, তাহলে এই এই ভালোবাসার মান যদি বাড়াই দাও তো 1/, ভালোবাসাটা কমে, এইটুকু যদি বুঝতে পারো তো 1/, ভালোবাসা কমলে তোমার এই নিচের দিকে উঠতে হবে নাকি উপরের দিকে উঠতে হবে এটা বুঝতে হবে। উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে। তা আমি যদি এই মানটা বাড়াইতে থাকি, অর্থাৎ ভালোবাসা যত দিন দিন বাড়বে 1/, ভালোবাসাটা নিচে ডাউনওয়ার্ড হবে। ডাউনওয়ার্ড যদি হয় তো এই মানও দেখো ডাউনওয়ার্ড হয়। এইটুকু যদি বুঝতে পারো তাহলে এই জিনিস বুঝতে পারবে, না হলে মাথার মধ্যে প্যাচ লাগবে। বুঝতে পারছো? তাহলে দেখো এই জিনিস যদি বুঝতে পারো তাহলে আমি এখন আমার এখানে চলে আসি। তাহলে ভ্যান টপের সূত্র থেকে আমাদের প্রথম বিক্রিয়ার জন্য প্রথম বিক্রিয়াটা কি ছিল? তাপ উৎপাদী বিক্রিয়া। 1 নং বিক্রিয়াটা কি ছিল? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি এভাবে দিই আমরা, তাহলে এ পাশে হলো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষে কাকে রাখছি? লগ কেপি কে রাখছি, লগ কেপি। আর এক্স অক্ষে কাকে রাখছি? দেখো 1/t কে আমি এক্স লিখছি, এই যে 1/t কে লিখছি এক্স, তাহলে এই জায়গাটায় 1/t। আর এখানে যদি ঢালটা নেগেটিভ হয়, আর আগের যে ঢাল নেগেটিভ ছিল, এই যে ঢালটা দেখো এটা হলো নেগেটিভ, অর্থাৎ এম এর মান নেগেটিভ আর তাপ উৎপাদী বিক্রিয়ার ডেল এইচ নেগেটিভ। তাহলে দুইটা নেগেটিভ নেগেটিভ যদি প্লাস পজিটিভ হয় তাহলে লেখচিত্র এইভাবে ওঠে। তাহলে এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার লগ কেপি এর লেখচিত্র। একটা হলো কি, এই ডেল এইচটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে নেগেটিভ, আর এখানে এই যে এম এর মানটা তোমার কোনটা? এম এর মানটা কিন্তু ওই যে এটা বাদ দিয়ে এটা হলো এম এর মান, তো এম এর মানটা কিন্তু মাইনাস ডেল এইচ 2.303 আর। তাহলে এই ডেল এইচ এর মান যদি আমরা এখানে ইনপুট দেই, মাইনাস বসাই, তাহলে মাইনাসে মাইনাসে এম এর মান আসে প্লাস। তো পজিটিভ মান যদি হয় সেক্ষেত্রে, পজিটিভ মান যদি হয় সেক্ষেত্রে দেখো এই লেখচিত্রটা এরকম হয়। এটা ম্যাথের ব্যাখ্যা। এবার কেমিস্ট্রির ব্যাখ্যাতে যদি আমরা যাই, কাটটা একদম ঠিক আছে না? ওকে, তাহলে এই যে ডেল এইচ আছে দেখো, এই ডেল এইচ হলো নেগেটিভ, আর এটার সাথে যে এক্স আছে, এই ডেল এইচ এক্সটা বাদ দাও, এটা নেগেটিভ আর এই নেগেটিভ মিলে পজিটিভ, তা ঢাল যদি পজিটিভ হয়ে যায় টোটালটা মিলে তাহলে লেখচিত্র এরকম হয়। এখন আমি ব্যাখ্যাতে চলে যাই। ব্যাখ্যাটা হলো এখানে নিচে লেখো যে তাপমাত্রা বাড়ালে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে 1/t কি হয়? 1/t কমে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলে হয়।
তাপমাত্রা আমি যতই বাড়াই দিচ্ছি, মানে টি এর মান যতই বাড়াবো 1/t দিন দিন কমবে। তো 1/t যদি কমে, তাহলে 1/t কমা মানে লেখচিত্র কোন দিকে চলে আসা? লেখচিত্র হলো ডাউনওয়ার্ড চলে আসা। এই চিহ্ন দেওয়ার দরকার নেই, লেখচিত্র ডাউনওয়ার্ড, মানে 1/t কমবে। এই যে 1/t কমে মানে ডাউনওয়ার্ড, আর 1/t যদি কমে যায় তাহলে লগ কেপি কমে। সেক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্য ধ্রুবক বা সেক্ষেত্রে লগ কেপি কমে, এটুকু লিখলে হয়। লগ কেপি মানে সাম্য ধ্রুবক। এইটুকু হলো অ্যান্সার। এই একটা লাইন, বুঝতে পারছো? এই লেখচিত্রটা আঁকার পরে শুধুমাত্র একটা লাইন অ্যান্সার হয়। তাহলে তাপমাত্রা যদি বাড়াই দিই, তাহলে এই জিনিস আমি যতই বাড়াবো, প্রথমে ছিল টি এর মান ধরো 10, তারপরে ছিল টি এর মান 20, তাপমাত্রা আমি বাড়াচ্ছি, তাহলে 1/t কি হয়ে যাচ্ছে? ও প্রথমে ছিল 10, তারপরে 1/20, তারপরে 1/30, তারপরে 1/40। তাপমাত্রা যতই বাড়াবো, এই টি যতই বাড়াবো 1/t দেখো ততই কমে। এটাই বলতেছি যে তাপমাত্রা তুমি যতই বাড়াবো, 10 দিলে, তারপরে 20, তারপরে 30, তারপরে 40, তাপমাত্রা যতই বাড়াবো 1/t ততই কমবে। তাহলে 1/t যদি কমে, তার মানে এই রেখা বরাবর আমি নিচের দিকে নামবো। আর এই রেখা বরাবর যদি আমি নিচের দিকে নামি, তাহলে লগ কেপিও দেখো নিচের দিকে নেমে যাচ্ছে, এটাও নিচে আসতেছে, তাহলে লগ কেপি কমে যাচ্ছে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্য ধ্রুবক কমে যাচ্ছে। এখন বুঝতে পারছো কিনা? না এই টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। প্রথমে টি এর মান 10, তারপরে 20, তারপরে 30, তারপরে 40, মানে তাপমাত্রা যতই বাড়াবা 1/t ততই কমে যাচ্ছে। আর 1/t কমে যাওয়া মানে কি? তোমার এই রেখা বরাবর নিচের দিকে নেমে আসে। আর এই রেখা বরাবর যদি আমি নিচের দিকে নামি, তাহলে দেখো লগ কেপি কমে যাচ্ছে। এই তীর চিহ্ন দেওয়ার কোনো দেওয়ার দরকার নেই। বুঝতে পারছো এই জিনিস? তাহলে পরেরটা লিখলে হয়ে যাবে। এই এক লাইন কিন্তু অ্যান্সার, শুধু এক লাইন কিন্তু অ্যান্সার। এই লেখচিত্রটা লেখার পরে একটা লাইন শুধু অ্যান্সার। এবার তাপ উৎপাদন 2 নম্বর বিক্রিয়া ছিল, 2 নম্বর বিক্রিয়াটা ছিল তাপ হারি। তাহলে লেখো 2 নম্বর বিক্রিয়াটা তাপ হারি। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে যদি লগ কেপি আর এখানে 1/t করো, তাহলে লেখচিত্র এরকম হয়। ঠিক আছে? কেন এরকম হয় বলতে পারো, তাফারি বিক্রিয়ার এই যে ডেল এইচ এর মানটা হলো তোমার পজিটিভ, তাহলে এখানে যদি ডেল এইচ এর মান পজিটিভ বসাও, এই পজিটিভ নেগেটিভ মিলে তোমার ঢাল হয় নেগেটিভ। এই জায়গাটায় কি হচ্ছে দেখো, তুমি যদি ঢাল ছিল আগে থেকে নেগেটিভ, আর তার সাথে যদি ডেল এইচ এর মানটা পজিটিভ বসাও, তার টোটালটা মিলে তোমার নেগেটিভ আসে। আর যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে তোমাদের লেখা এরকম হয়ে যায় লেখচিত্র। তাহলে এবার একইভাবে আমরা তাপমাত্রা বাড়াই, তাহলে তাপমাত্রা বাড়ালে 1/t কমে। সেক্ষেত্রে দেখো তো 1/t কমা মানে এখন আমি এই লেখচিত্র বরাবর কোন দিকে যাব? উপরের দিকে যাব। কারণ এই দিকে যদি যাই তাহলে 1/t টা কমে, কারণ এই দিকে চলে আসতে হবে। তাহলে এই দিকে চলে আসা যাওয়া মানে কি? 1/t কমে এইদিকে যাও। তাহলে তাপমাত্রা আমি যতই বাড়াবো, তখন প্রথম 1/10 দিলাম, 1/20 দিলাম, 1/30 দিলাম, 1/40 দিলাম। তাহলে তাপমাত্রা বাড়ালে 1/t কমে, সেক্ষেত্রে লগ কেপি সাম্য ধ্রুবকটা কি হয়? বাড়ে। এই এক লাইন হলো তোমার অ্যান্সার। বুঝতে পারছো কিনা? তাহলে এই বিক্রিয়ার জন্য তোমার অ্যান্সার, এই কোশ্চেনের জন্য অ্যান্সার খুবই লিমিটেড, মাত্র 2টা লাইন আর 2টা লেখচিত্র। এই তীর চিহ্ন দেওয়ার দরকার নেই, খুব সিম্পল একটা জিনিস। হ্যাঁ, এটা অ্যান্সার দিতে খুব বেশি হলে 1 মিনিট সময় লাগে, কিন্তু জিনিস দুটা মনে রাখতে হয়, এমনকি পরীক্ষার আগের দিনও দেখে যাইতে হয়, তা নাহলে ভুলে যাইতে হয়। বুঝতে পারছো? তুমি যদি না দেখে যাও তো তোমার মনে থাকবে না। 1/t কমতে হবে, এই তাপমাত্রা যতই বাড়াবো 1/t কমবে। তাহলে এই দিকে আসলে 1/t কমে, নাকি এই দিকে গেলে, উপরের দিকে গেলে 1/t কমে, সেটা দেখো। এই দিকে গেলে কমে, নাকি এই দিকে গেলে 1/t কমে, সেটা আগে তুমি বোঝার চেষ্টা করো। যদি আমি উপরের দিকে যাই, তাহলে দেখো 1/t একসময় কমতে কমতে একদম এই রেখার গায়ে মানে 1/t 0 হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই উপরের দিকে যাবো, তাহলে এটা না। তাহলে 1/t যখন কমে, তখন লগ কেপি কি হয়ে যাচ্ছে? আনিকা দেখো, তখন লগ কেপি কি হচ্ছে? বড় হয়ে যাচ্ছে না? লগ কেপি বেড়ে যাচ্ছে, এটাই। তাহলে তাপমাত্রা বাড়ালে 1/t কমে, সেক্ষেত্রে লগ কেপি বাড়ে, মানে সাম্য ধ্রুবক বাড়ে। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে, এবার লিখে দেবা। সুতরাং একটা লাইন লিখে দিলে হয়ে যায় শেষে,
সুতরাং তাপমাত্রা বাড়ালে তাপারি বিক্রিয়ার সাম্য ধ্রুবক বাড়ে। আর আগের বিক্রিয়ার নিচেও এটা লিখে দিতে পারো, সুতরাং তাপমাত্রা বাড়লে তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্য ধ্রুবক কমে। আগেরটার নিচেও লিখে দিতে পারো এই লাইনটা। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে শেষ। তোমার কি করছো? একটু উপরে হারাই গেছে, আবার লিখো প্রয়োজনে। তাহলে অ্যান্সারটা তোমার হবে, প্রথমে দিবা হলো ভ্যান টপের সূত্র থেকে আমরা জানি নিয়ে y ইকুয়াল টু mx প্লাস c লিখবা, তারপরে লিখবা একটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বলে একটা লেখচিত্র দিয়ে, এই চিহ্ন দেওয়ার দরকার নেই। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে একটা লেখচিত্র দিবা, লেখচিত্র দিয়ে তার নিচে শুধু একটা করে লাইন, যে তাপমাত্রা বাড়ালে 1/t কমে সেক্ষেত্রে লগ কেপি বাড়ে, আর একটার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে 1/t কমে সেক্ষেত্রে লগ কেপি কমে। আর তুমি যদি নিচে আর একটা করে লাইন দিতে পারো তো ভালো হয়। সুতরাং তাপমাত্রা বাড়ালে তাপহারী বিক্রিয়ার সাম্য ধ্রুবক বাড়ে, আর তাপমাত্রা বাড়ালে তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্য ধ্রুবক কমে। না ওইটা স্লোপ পজিটিভ নাকি নেগেটিভ কোনো দরকার নাই, শুধু এইটুকু অ্যান্সার, এই একটা পার্ট, একটা অ্যান্সার শেষ। আর একটা অ্যান্সার এখানে যদি আমি বলে দিই, তাহলে এটা ছিল আগে কি তাপ উৎপাদী, এটা ছিল 1 নম্বরে হলো তাপ উৎপাদী, 1 নম্বরে ছিল তাপ উৎপাদী। কিছুই দরকার নাই, তুমি যদি দুইটা শুধু লেখচিত্র দুইটা দিয়ে দিয়ে দাও তাও হবে। ওই ভ্যানটপ ম্যানটপও তুমি যদি না দাও তাও তোমার ফুল মার্কস দিয়ে দিবে এখানে। এটা এখানে লিখবা কি, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে অর্থাৎ 1/t কমে সেক্ষেত্রে লগ কেপির মান কমে, আর তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে 1/t কমে সেক্ষেত্রে লগ কেপি বাড়ে। দুইটা দিয়ে দুইটা লেখচিত্র, এইটুকু অ্যান্সার শেষ। একবার শেষ হয়েছে সবারই, একবার শেষ হয়েছে সবারই। তাহলে এটা ক্লিয়ার, বুঝতে পারছো? খুব ছোট, কিন্তু সব থেকে ছোট কোশ্চেন, কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জিনিস। তুমি যদি অথেন্টিক এই লাইন না লিখে 10 লাইনও লিখে তোমাকে মার্কস দিবে না, আর এই লেখচিত্র লিখে একটা করে লাইন যদি দাও তাহলে তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য হবে। কি বলে তাপমাত্রা প্রভাবের ক্ষেত্রে লেখচিত্র একটু দেখেন, এইটাই তো তাপমাত্রার প্রভাবের ক্ষেত্রে লেখচিত্র। ব্যাকআপ ক্লাসের আর একটা কোশ্চেন বাকি আছে, আজকাল আজকাল দিব না, ওইটা নেক্সট ক্লাসে। ঠিক আছে, দুইটা এমসিকিউ।
তিনটে এমসিকিউ দেখো, এই তিনটে এমসিকিউ হলো তোমার সবসময় প্যাচ লাগবে, কিন্তু তুমি যদি না বোঝো এটা হলো বেসিক। তুমি যে এই যে কেমিস্ট্রির বেসিকটা কেন জরুরি, এই যে এই কারণে। তুমি যদি সারাদিন ধরে বই পড়ো তো এসব কোশ্চেন কোথাও লেখা দেখবে না। এসব কোশ্চেন বইয়ের একটা জায়গায় লেখা থাকবে, কিন্তু তুমি বুঝবাই না যে কোনটার সাথে কোনটা রিলেট করতে হয়। প্রথম কথা দেখো যে সাম্যাবস্থার উপরে প্রভাব আছে, সাম্যাবস্থার উপরে কিন্তু তাপমাত্রার প্রভাব আছে, চাপের প্রভাব আছে, ঘনমাত্রার প্রভাব আছে, সবগুলো হবে। তো এক্ষেত্রে তোমার একের অ্যান্সারটা হবে কি ডি, যে ক্ষেত্রে সবগুলোর প্রভাব আছে। আর সাম্য ধ্রুবকের উপর শুধুমাত্র তাপমাত্রা প্রভাব আছে, টেম্পারেচার, প্রেসার, এটা হলো মোলার। মোলার মানে আসলে ঘনমাত্রা, আর এটা হলো ওয়াল। তাহলে সাম্য ধ্রুবক যদি বলা হয় সেক্ষেত্রে একটারই শুধু প্রভাব আছে, এটা হলো টেম্পারেচার অনলি। আর যদি সাম্যাবস্থার উপরে প্রভাব নেই বলে আমরা, তা সেক্ষেত্রে প্রভাব নেইটা হলো প্রভাবকের কোনো প্রভাব নেই। এই তিনটা জিনিস বা এই তিনটে এমসিকিউ কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আর সবাই ক্লাস লাগে আর এক এক সময় এক এক কথা বলতে থাকে, এটা যেন কন্টিনিউ থাকে তোমাদের। ওকে, তাহলে আজকের ক্লাস শেষ। ঠিক আছে। অর্পিতা হাজরা, কি বলছো? কেপিতে আয়তন ভি আছে? আরে ওই আয়তন ভি, এটা হলো সাম্য ধ্রুবক। তুমি তাপমাত্রা চেঞ্জ না করলে কখনো সাম্য ধ্রুবক চেঞ্জ হবে না। কেবল তাপমাত্রাটা চেঞ্জ করলে সাম্য ধ্রুবকটা চেঞ্জ হবে, অন্য কোনো কিছু দিয়ে সাম্য ধ্রুবককে চেঞ্জ করা যায় না। হ্যাঁ, ক্লাস শেষ আজকের না। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস তোমাদের রবিবার, নেক্সট ক্লাস রবিবারে।